তোরা হয়তো অলরেডি দেখে নিয়েছিস যে ক্লাস 11 এর সেমিস্টার 1 এর এই যে ওয়ান শট রিভিশন সিরিজ আমাদের চলছে, তার 3টে চ্যাপ্টার অলরেডি আমাদের প্রপার কনসেপ্ট ক্লিয়ারিটি মজা এবং সুন্দর সুন্দর শর্ট ট্রিক্স এবং উদাহরণের সঙ্গে কমপ্লিট হয়ে গেছে। আশা করি সেই যে ভিডিওগুলো দেখার পর তোদের কোয়েশ্চেন যদি লাগিয়ে থাকিস তাতে কোনো রকম অসুবিধা হবে না, কারণ আমি অলরেডি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালিসিস করে দেখে নিয়েছি যে কোয়েশ্চেন ব্যাংকের প্রত্যেকটা কোয়েশ্চেন সেই আমার লেকচার থেকেই এসেছে। তো তোরা নিশ্চয়ই কোয়েশ্চেন ব্যাংক সলভ করছিস, আমিও ফিউচারে তোদের সলভ করাবো। আর আজকে আমরা হাজির হয়ে গেছি আমাদের চতুর্থ যে ভিডিও পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিলের ভিডিও নিয়ে। আর এই ভিডিওটাতেও আমরা প্রপার ওয়েতে কনসেপ্ট ক্লিয়ার করব এবং সুন্দর সুন্দর গল্প এবং মজার সঙ্গে ইন্টারেস্টিং ওয়েতে এই চ্যাপ্টারটিকে শেষ করব। আর আমি তোকে এইটুকু সিওরিটি দিতে পারি যে এই লেকচারটাও যদি তোরা প্রপার ওয়েতে ফলো করিস, এই যে চ্যাপ্টার পর্যায় সারণী, এতে তোদের কোনো রকম অসুবিধা থাকবে না। এবং আমাদের যে লক্ষ্য, আমাদের যে টার্গেট, যে আমরা পরীক্ষায় যে এন্ড ডেস্টিনেশন আসবে সেই পরীক্ষাতে 35-এ 35 স্কোর করব, তার দিকে আরো একটা ধাপ এগিয়ে যাব। আর আমি তোদেরকে জানিয়ে রাখি যে আমরা এই যে রিভিশন সিরিজটা আছে, এই রিভিশন সিরিজটা শেষ করার পর তোদের কোয়েশ্চেন প্র্যাকটিসেরও সিরিজ আসবে, যেখানে আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলোকে প্র্যাকটিস করব। বাট তার আগে তোরা প্রপার ওয়েতে এই যে ভিডিওগুলো আছে প্রপার ওয়েতে দেখতে থাক। আশা করি তোদের যখন কোয়েশ্চেন প্র্যাকটিস আসবে সেই কোয়েশ্চেন প্র্যাকটিসের সময় আর কোনো রকম অসুবিধা হবে না। আর এই ভিডিওটিকে লাইক কর আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ, কারণ এই রকম নতুন নতুন কনসেপ্ট তোদের জন্য আসতে চলেছে, নতুন নতুন লেকচার, তোদের লাইভ চেঞ্জিং ভিডিওগুলো এখানে আসতে চলেছে। তো চলো বেশি দেরি না করে আমরা এই লেকচারটাকে স্টার্ট করে দিই। তো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সায়ন স্যার এবং আজকে আমি তোমাদের পর্যায় সারণীর ভিডিওটি নিয়ে প্রপার ভাবে ডিসকাশন করতে চাই। আর এই পর্যায় সারণী যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে আমাদের যে আজকের লক্ষ্য সেটা হলো প্রপার এই চ্যাপ্টারটাকে শুরু থেকে শেষ পর্যন্ত বেসিক টু অ্যাডভান্স কনসেপ্ট ক্লিয়ার করা। আর এরপরে আমাদের যে মূল লক্ষ্য থাকবে যে ধীরে ধীরে প্রত্যেকটা চ্যাপ্টারকে কমপ্লিট করার পর আমরা যেন এন্ড যে ডেস্টিনেশন এক্সাম, সেই এক্সামে 35-এ 35 স্কোর করতে পারি, এটাই আমাদের লাস্ট গোল হতে চলেছে। আর এই ভিডিওটাকে আমি খুব অল্প কম্প্যাক্ট টাইপের মধ্যে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে শেষ করার চেষ্টা করব, যেমন আগের গুলো করেছিলাম। তাহলে আমরা যেমন পুরোপুরি চ্যাপ্টারে ঢোকার আগে সেই চ্যাপ্টারটার বেসিক ইন্ট্রো সম্পর্কে আলোচনা করি, ঠিক তেমনই মজা এবং ইন্টারেস্টিং গল্পের সঙ্গে আমি তোদের বেসিক ইন্ট্রোটাকে বা বেসিক যে চ্যাপ্টার সেটাকে ক্লিয়ার করব। স্যার কিভাবে ক্লিয়ার করবেন? যে দেখ, তোদেরকে পর্যায় সারণী মানে তোরা কি দেখতে পাচ্ছিস, পিরিয়ডিক প্লাস টেবিল। মানে পিরিয়ডিক মানে কি, পর 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 এলিমেন্ট গুলোকে আমরা এখানে দেখতে পাই টেবিলের আকারে সাজানো হয়। স্যার কেন এই টেবিলের কনসেপ্ট এলো, কি দরকার ছিল এই টেবিলের কনসেপ্ট? আশা করি এই ভিডিওর মানে সরি এই কনসেপ্ট গুলো তোদের বা এই কোয়েশ্চেন গুলো তোদের মনে জাগছে। যদি জাগে তাহলে তোরা জানবি তোরা ঠিক রাস্তায় আছিস। দেখ এবার আমি তোদেরকে একটা ছোট্ট মজার গল্পের সঙ্গে শেষ করি, মানে এই জিনিসটাকে ক্লিয়ার করি। ধর তোর বিয়ে বাড়ি করেছে, তুই বিয়ে বাড়ি যাবি, তুই হলি একটা ছেলে। এবার ধর একটা ছেলে আছে একটা মেয়ে আছে, ঠিক আছে? ছেলেটা ভাবছে, একটা ছেলে আছে একটা মেয়ে আছে, ছেলেটা ভাবছে আমি বিয়ে বাড়ি যাবো, মেয়েটারও বিয়ে বাড়ি করেছে। ছেলেটার উল্টো পাল্টা জামা প্যান্ট এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সে রেখে দিয়েছে। সে তার মাকে বললো, মা 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 আমি বিয়ে বাড়ি যাবো, আমার জন্য জামা প্যান্ট বার করে দাও। মা বললো হয়তো ওখানে পড়ে আছে, বার করে নিয়ে যায়। ঠিক মেয়েটাও সেরকম বলেছে। এবার মেয়েটা যখন বলেছে, ওর মা বলেছে যা আলমারিতে আছে নিয়ে নিয়ে যা, তুই তো গুছিয়েই রাখিস। তখন ছেলেটা গিয়ে এবার হাতড়াচ্ছে, কোথায় জামা প্যান্ট পড়ে আছে, বার করতে হবে, বিকালবেলায় বিয়ে বাড়ি আর বেশিক্ষণ বাকি নেই। মেয়েটা এরকম করে গেল, আলমারিটা খুললো, খুলে বসেছে। আচ্ছা আমার এই জামাটা আছে পিঙ্ক কালার, পরবো না, একবার পরে ফেলেছি। আচ্ছা রেড কালারের এই জামাটা, পরবো না, পরে ফেলেছি। এটা পরে ফেলে, এই জামাটা পরে নিয়ে এইটা পরবো। সে কি করলো, ইজিলি চুজ করতে পারলো, কিন্তু ছেলেটা হাতড়ে সাদা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা থেকে তোরা কি বুঝতে পারলি যে আচ্ছা এবার কি তোদের ক্লিয়ার হচ্ছে যে পিরিয়ডিক টেবিল কেন ইউজ করা হয়েছিল? এলিমেন্ট গুলো তো নর্মাল পড়ে রাখলেও আমরা জানতে পারতাম। ঠিক এইরকমই প্রবলেম সলভ করার জন্য আমাদের পিরিয়ডিক টেবিল এসেছিল। অর্থাৎ যখন প্রথমে আস্তে 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 মৌল আবিষ্কার হতে শুরু করলো, তখন বিজ্ঞানীরা বিভিন্ন মৌলকে আস্তে আস্তে দেখতে পেলো যে তাদের ভৌত ধর্ম এক, তাদের বিভিন্ন রাসায়নিক ধর্ম আছে, সেগুলো কিছু কিছু মৌলের সঙ্গে আবার মিলে যাচ্ছে। এই সমস্ত প্রবলেম সলভ করার জন্য বিজ্ঞানীরা একটা পিরিয়ডিকের মানে পিরিয়ডিক আকারে মানে পরপর পরপর একটা টেবিলের ফর্মে এলিমেন্ট গুলোকে সাজাতে শুরু করলেন। এর মাধ্যমে এলো পিরিয়ডিক টেবিল। আর এই পিরিয়ডিক টেবিল আসার পর বিজ্ঞানীরা ইজিলি যে কোনো ক্যারেক্টারিস্টিক্স দেখে বলে দিতে পারতেন যে এটা কোন পিরিয়ডের কোন পর্যায়ের এলিমেন্ট।
এইটাই হয়েছিল পিরিয়ডিক টেবিলের সুবিধা। আশা করি ক্লিয়ার আছে। তাহলে কেন পিরিয়ডিক টেবিল এলো? এরপরে যখন বিভিন্ন রকম মৌলগুলো এক করে আবিষ্কার হতে শুরু করলো, এবার বিভিন্ন বিজ্ঞানী আসতে শুরু করলেন এবং বিভিন্ন বিজ্ঞানী এসে বিভিন্ন রকমের কনসেপ্ট দিতে শুরু করলেন, যেগুলো আমরা পিরিয়ডিক টেবিলের যে ইতিহাস, সেই ইতিহাসে পড়ে থাকি। ঠিক আছে? বোঝা গেছে? পিরিয়ডিক টেবিলের ইতিহাসে পড়ে থাকি। তাহলে এরপরে আমরা কি দেখতে পাবো? পিরিয়ডিক টেবিলের ইতিহাসে আমরা যেটা দেখতে পাবো সেটা হলো আমাদের স্যার ১ম যে সূত্র সেটা হলো ড্রোবের-আইনারের ত্রয়ী সূত্র। দেখ, একটা বিজ্ঞানী ছিল ড্রোবের-আইনার। সে একদিন সকালবেলা ঘুম থেকে উঠছে, উঠে বলছে সে দেখছে ৩ টে ভাই দাঁড়িয়ে আছে। ঠিক আছে? ২ জন যমজ, ১ জন আলাদা। সে দেখতে পেল যে আচ্ছা, ১ম এবং লাস্ট যে ভাইটা আছে ওদের দুজনের যে বৈশিষ্ট্য মাঝের ভাইটার সঙ্গে মিলে যাচ্ছে হুবহু। তখন তিনি এবার এই কনসেপ্টটাকে যখন কেমিস্ট্রিতে লাগাতে শুরু করলেন, তখন তিনি বললেন, আচ্ছা, তাহলে আমি যদি কনসেপ্টটাকে কেমিস্ট্রিতে লাগাই, এবং তখন তিনি ৩ টে গ্রুপ তৈরি করলেন। ৩ টে গ্রুপ তৈরি করে তিনি বললেন, আচ্ছা, ১ম এবং লাস্ট গ্রুপের যে এলিমেন্ট গুলো আছে, সেই এলিমেন্ট গুলোর যে পারমাণবিক ভর, তাদেরকে যদি আমি যোগ করি এবং তাদের যোগফলের যে গড় করি, তাহলে মাঝের মৌলটার যে পারমাণবিক ভর সেটার সাথে সমান হবে। মানে স্যার আপনি কি বলতে চাইছেন? মানে আমি বলতে চাইছি, দেখ, ৩ টে যদি এলিমেন্ট নিই, স্যার কি, কি এলিমেন্ট আপনি নেবেন? ধর আমি একটা নিচ্ছি এলিমেন্ট লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। লিথিয়ামের তোরা কত জানিস? ৭, এর কত জানিস? ২৩, পটাশিয়ামের ৩৯। অর্থাৎ ১ম এবং লাস্ট এলিমেন্ট গুলো, অর্থাৎ ৭ এবং ৩৯ যদি যোগ করিস তোরা কত হবে? ৪৬। দেখ, ৭ এবং ৩৯ যোগ করবি এবং তার গড় করবি। গড় করলে কত হবে? ৭, ৩৯ যোগ করে গড় করলে অর্থাৎ ৪৬/২ কেটে ২৩। দেখ, এই যে ২৩, এই ২৩ টা সোডিয়ামের সঙ্গে মিলে যাচ্ছে। অর্থাৎ তার সূত্রটা প্রযোজ্য হয়ে গেল। সে বলল, ইয়েস, আমি সূত্র দিয়েছি। তখন তিনি কি বললেন? যে ১ম এবং লাস্ট মৌলটার যে পারমাণবিক যে ভর, তাকে যোগফলের যে সমষ্টির যে গড়, তাকে আমরা মাঝের মৌলটার সঙ্গে সমান পেয়ে থাকি। বোঝা গেছে হ্যাঁ কিনা? এরপরে তাই বিজ্ঞানীটা এসেছিলেন, কারণ এর ড্রব্যাক ছিল। এই ড্রব্যাক ছিল যে প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে এটা দিতে পারেননি। এরপরে যে বিজ্ঞানীটা এসে আবিষ্কার সামনে হাজির হলেন, তার নাম ছিল নিউল্যান্ড। এবার তিনি নিউল্যান্ড এসে কি বলেছিলেন? তিনি অষ্টক সূত্র দিয়েছিলেন। এবার নিউল্যান্ডের গল্পটা হলো, নিউল্যান্ড ছিল বাথরুম সিঙ্গার। সে বাথরুমে স্নান করতে গিয়ে গান করতো, সা রে গা মা পা ধা নি সা। একদিন হঠাৎ করে তার মাথায় ক্লিক করছে, আচ্ছা, আমি সা থেকে শুরু করছি, আবার ৮ নম্বরে এসে সাটা তো মিলে যাচ্ছে। এটা কি আমি কেমিস্ট্রির ক্ষেত্রেও লাগাতে পারি এই কনসেপ্টটা? তখন তিনি ভাবলেন, আচ্ছা, তার মানে সা, রে, গা, মা, পা, ধা, নি, সা। মানে ১ আর ৮ নম্বরটা রিপিটেশন হচ্ছে। তখন তিনি পিরিয়ডিক ওয়াইজ এলিমেন্ট গুলোকে যখন সাজালেন, মানে কি করলেন তিনি? লিথিয়াম, বেরিলিয়াম, তারপরে কে আছে? তোমার বোরন, তারপর কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, অ্যান্ড তারপরে আবার যেটা এলো সোডিয়াম, তারপরে আবার যেটা এলো ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, তারপর সিলিকন, তারপর ফসফরাস, তারপর সালফার, তারপর ক্লোরিন অ্যান্ড পটাশিয়াম। তারপরে তিনি দিলেন এটা হলো ক্যালসিয়াম। তিনি যখন পয়েন্ট ওয়াইজ করতে শুরু করলেন, কি বললেন? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। আরে বাস! মানে স্যার, জানেন তো এই যে লিথিয়াম আর সোডিয়ামের পারমাণবিক ভরের রেসপেক্টে সাজানো হলেও এদের ভৌত রাসায়নিক ধর্মগুলো সেম। তার মানে নিউল্যান্ড ঠিকই বলেছে যে ১ নম্বর এবং ৮ নম্বরের যে মৌলগুলোর ভৌত রাসায়নিক ধর্মের রিপিটেশন হচ্ছে। তারপরে তিনি বললেন, আচ্ছা, পরের গুলোর ক্ষেত্রেও কি লাগবে? তিনি করলেন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। আরে বাস! দেখো, সোডিয়াম আর পটাশিয়ামের ভৌত ধর্ম রাসায়নিক ধর্মগুলো খানিকটা একই। আচ্ছা, তার মানে নিউল্যান্ড বলল, ইয়েস, আমি দিয়েছি কি? অষ্টক সূত্র। কেন অষ্টক সূত্র? কারণ ৮ নম্বর পজিশনে রিপিটেশন হচ্ছে, তাই অষ্টক। আর কে দিয়েছিল? নিউল্যান্ড। তাই আমরা একে বলি নিউল্যান্ডের অষ্টক সূত্র। বোঝা গেছে? মানে কি হলো? মানে হলো মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজালে প্রতি ৮ তম যে মৌলের রাসায়নিক ও ভৌত ধর্ম ১ম মৌলের সাথে মিলে যাবে। এটাই হলো নিউল্যান্ডের অষ্টক সূত্র। বোঝা গেছে? এরপরে যে বিজ্ঞানীটা আসেন তার নাম হলো কি, না সরি, এরপরে আমরা কি দেখে নেব? সীমাবদ্ধতা। কি এটা? শুধুমাত্র
ক্যালসিয়াম পর্যন্ত বিস্তৃত, ওই জন্য আমি এটুকুই লিখেছি, তারপরে এটাকে আর প্রযোজ্য করা যায় না। তারপরে কি বলেছে, অনাবিষ্কৃত মৌলের জন্য কোনো স্থান ছেড়ে রাখেননি, এই ড্রব্যাকটাকে পূরণ করেছিল মেন্ডেলিভ তার প্রথম পিরিয়ডিক টেবিলের কনসেপ্টে। তারপরে কি বলেছিল, সন্ধিগত মৌল সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারেনি, এগুলো একটু পড়ে নিও। এরপরে যে বিজ্ঞানী প্রথম এলো এবং যেখান থেকে পিরিয়ডিক টেবিলের নিব শুরু হয়েছিল সেটার নাম হলো মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল। স্যার মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল কে দিয়েছিল? আরে বাবা, মেন্ডেল দিয়েছিল, আবার কে দেবে? মেন্ডেলিভ দিয়েছিল। স্যার মেন্ডেলিভ দিয়েছিল, তাহলে স্যার এর একটা কোনো গল্প টল্প হবে না? গল্প হবে 100 বার। দেখ, মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল আমরা পড়লেও এই পিরিয়ডিক টেবিল দেওয়ার পিছনে শুধুমাত্র মেন্ডেলিভের অবদান ছিল না, তাহলে স্যার কার অবদান ছিল? এর মধ্যে আরেকটা বিজ্ঞানীর অবদান ছিল, যার নাম হলো লোথার মেয়ার। বিজ্ঞানী মেন্ডেলিভ এবং লোথার মেয়ার, ধর একটা ইন্টারেস্টিং গল্পে, তারা দুজন বন্ধু ছিল। তারা ভাবছে আমরা বিজ্ঞানী হয়েছি, আমাদেরকেও কিছু আবিষ্কার করতে হবে। তখন মেন্ডেলিভ আর লোথার মেয়ার কি করেছে, আস্তে আস্তে পিরিয়ডিক এলিমেন্টের ওপর কাজ করে করে পিরিয়ডিক টেবিল আর পিরিয়ডিক গ্রাফিক্যাল ফর্মে রিপ্রেজেন্টেশন করেছিলেন। মেন্ডেলিভ পিরিয়ড টেবিল আকারে এবং লোথার মেয়ার গ্রাফিক্যাল ফর্মে রিপ্রেজেন্টেশন করেন। তারপরে তারা বলছে ইয়েস, আমরা যদি এটা প্রকাশ করে দিই আমরা নোবেল প্রাইজ পাবো। এবার মেন্ডেলিভের মধ্যে ছিল একটুখানি হিংসা ফুটেলো, সে আবার লোথার মেয়ার এটা বলছে না, ও পাবে না, আমি একা পাবো। তখন মেন্ডেলিভ কি করেছে, তখন মেন্ডেলিভ লোথার মেয়ার আর দুজনে মিলে বলছে চ আমরা পার্টি করি। আর ওরা যখন পার্টি করতে শুরু করে, তখন তারা কি করে, ওরা যখন পার্টি করতে শুরু করে, তারা রাত্রিবেলা আবার ড্রিঙ্ক করে লোথার মেয়ার আর মেন্ডেলিভ ঘুমিয়ে পড়েছে। মেন্ডেলিভ কি করেছিল, অ্যালার্ম দিয়ে রেখেছিল ফোনে পাশে কারচুপি করে। এরপরে লোথার মেয়ার ঘুমোচ্ছে, মেন্ডেলিভ ওর আগে উঠে পাবলিশ করে দিয়েছে, দিয়ে নিজে ক্রেডিট নিয়ে নিয়েছে। লোথার মেয়ার ঘরের দরজা খুলে দেখছে মেন্ডেলিভকে সবাই কাঁধে তুলে নিয়ে যাচ্ছে, ইয়া ইয়া ইয়ে। এরপরে মেন্ডেলিভ কি করে, মেন্ডেলিভ বলেছে যে আমি নিজে পিরিয়ডিক টেবিল দিয়েছি, আর লোথার মেয়ারকে সাইড করে দেওয়া হয়। তারপরে বিভিন্ন রকম কেস কাচারি চলে। এরপর মেন্ডেলিভকে তোমার ভালো করে সামনে রাখা হয় এবং লোথার মেয়ারকে সান্ত্বনা পুরস্কার হিসাবে বইয়ের একটা কোণেতে তার একটু জায়গা করে দেওয়া হয়। প্রপারলি পড়লে দেখতে পাবি। কনসেপ্টটা হাসির হলেও এটাই সত্যি, এটাই হয়েছিল। না না, এক সেকেন্ড, পেন উড়ে গেছে। কনসেপ্টটা সঠিক, মানে এটা হলেও এটাই সত্যি ছিল, ঠিক আছে। তারপরে কি বলেছিল, যে মৌলগুলোর ভৌত ও রাসায়নিক যে ধর্মাবলী তাদের পারমাণবিক ভরের ভিত্তিতে কিন্তু মেন্ডেলিভ সাজিয়েছিলেন, এটা মনে রাখবি, হ্যাঁ, ভরের ভিত্তিতে। এরপরে যেটা আমরা দেখবো পারমাণবিক ক্রমাঙ্কের ভিত্তিতে, বোঝা গেছে। তারপরে পর্যায়ভিত্তিতে পুনরাবৃত্তি করে করে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল দিয়েছিলেন। তিনি প্রথম কি করেছিলেন জানিস তো, গ্রুপ এবং যে পিরিয়ড, এই গ্রুপ এবং পিরিয়ডের কনসেপ্ট নিয়ে এসেছিলেন। তিনি বলেছিলেন 7টি পর্যায়, 7টি পর্যায় ও 8টি শ্রেণী, 8টি শ্রেণী। কি কি দিয়েছিলেন, 7টি পর্যায় ও 8টি শ্রেণী দিয়েছিলেন পিরিয়ডিক টেবিলে। তিনি প্রথম এলিমেন্ট গুলোকে শ্রেণী এবং পর্যায়ের ভিত্তিতে সাজিয়েছিলেন। তাই এবার দেখ, মেন্ডেলিভ যাই করে থাকুক, তিনি যদি কোনো কিছু ভালো জিনিস দিয়ে নাই থাকেন, তাহলে তার যে এই জিনিসটাকে কোনোদিন গ্র্যান্ট করা হবে এত ভাসলি? নিশ্চয়ই হবে না। তিনি কিছু ভালো কিছু দিয়েছিলেন, এবার সেইগুলোকে আমরা পড়বো। তিনি এই যে মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল, এটা তোরা দেখে নিবি, তার অবদানগুলো কি ছিল, যেটার জন্য আমরা এই পিরিয়ডিক টেবিলটাকে সব থেকে বেশি পরিমাণে গ্র্যান্টেড করেছিলাম। দেখ, মৌলগুলোকে তিনি প্রথম পারমাণবিক ভর অনুযায়ী টেবিল আকারে সাজিয়েছিলেন, ঠিক আছে, টেবিল আকারে সাজানোটা ইম্পর্টেন্ট। তারপরে 2 নম্বর কি, সমধর্মী মৌলগুলোকে তিনি একই গ্রুপে রেখেছিলেন, যাতে আমরা একটা বৈশিষ্ট্যের ভিত্তিতেই সমস্ত গ্রুপকে এলিমেন্টকে আইডেন্টিফাই করে নিতে পারি। তারপরে অনাবিষ্কৃত মৌলগুলোর জন্য তিনি অলরেডি স্থান ছেড়ে দিয়ে চলে গেছিলেন। স্যার কিরকম করে স্থান ছেড়ে দিয়ে গেছিলেন, দেখ, তিনি ছিলেন একদিকে কি বিজ্ঞানী, আবার তিনি এখানে করে দিয়েছেন অ্যাস্ট্রোলজারের মতো কাজ। তিনি আগে থেকেই প্রেডিক্ট করে দিয়ে ফাঁকা জায়গা ছেড়ে চলে গেছিলেন। তিনি বলেছিলেন এই এই ধর্ম বিশিষ্ট মৌল ভবিষ্যতে আবিষ্কার হবে, আর ভবিষ্যতে আবিষ্কার হওয়া ওই মৌলগুলোকে এই স্থানেই বসানো হবে, কারণ ওদের যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যের সঙ্গে পুরোপুরি মিলে যাবে। তিনি এই রকম করে একা অ্যালুমিনিয়াম এবং একা সিলিকন নামে জায়গা ছেড়ে চলে গেছিলেন, যেটা একা সিলিকন পরে জার্মেনিয়াম এবং অ্যালুমিনিয়াম কি হলো, গ্যালিয়ামে পরিণত হয়েছিল, ঠিক আছে, মানে মৌল আবিষ্কার হয়েছিল যেটা বসেছিল। এই দেখো, দেখ অলরেডি লেখা আছে কি, একা অ্যালুমিনিয়াম কি এসেছিল, গ্যালিয়াম, এবং একা সিলিকনের জায়গায় জার্মেনিয়াম এসে বসেছিল। এটা তোদের ইম্পর্টেন্ট কনসেপ্ট, বোঝা গেছে, যেটা আমি বলে দিয়েছি অলরেডি। তারপরে এবার দেখ, কোনো কিছু যদি প্রপার ঠিক হয়ে থাকে, তার পরবর্তী কোনো কনসেপ্ট আসবে না। অর্থাৎ আমাদের ভেবে নিতে হবে সায়েন্সে কোনো কিছু স্থিতিশীল নয়,
কিছু না কিছু একটা থিওরির মধ্যে কিছু না কিছু ড্রব্যাকস বা গ্যাপ থাকবে, আর সেই গ্যাপগুলোকে ফিল করার জন্য আমাদের পরবর্তী যে সমস্ত থিওরি বা কনসেপ্ট সেটা আসবে। তেমনই ঠিক এইখানে আমরা যখন দেখেছিলাম এই যে মেন্ডেলিভের যে পিরিয়ডিক টেবিল, সেই পিরিয়ডিক টেবিলের কিছু সীমাবদ্ধতা আছে। তিনি প্রথম সীমাবদ্ধতা কি ছিল? হাইড্রোজেনের অবস্থান নির্দিষ্ট করতে পারেননি, আইসোটোপের অবস্থান নির্দিষ্ট করতে পারেননি। 4 নম্বর হলো পারমাণবিক ভর অনুযায়ী প্রপার মৌলগুলোকে যে সাজিয়েছিলেন সেখানেও গোলমাল করে দিয়েছিলেন। এই 3টে হলো এই মেন্ডেলিক পিরিয়ডিক টেবিলের ড্রব্যাকস, আর এই ড্রব্যাকস গুলোকে কাউন্টার করার জন্যই আমরা মডার্ন পিরিয়ডিক টেবিলকে সামনে নিয়ে আসি। তারপর আমরা কি পড়বো এবার? আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণী যদি পড়িস তোরা দেখবি এতদিন এলিমেন্ট গুলোকে আমরা কিসের রেসপেক্টে সাজাচ্ছিলাম? পারমাণবিক ভরের রেসপেক্টে সাজাচ্ছিলাম। কিন্তু আধুনিক পর্যায় সারণীতে আমরা এলিমেন্ট গুলোকে আর পারমাণবিক ভরের রেসপেক্টে সাজাবো না, তার বদলে আমরা পারমাণবিক ক্রমাঙ্ক যে টার্মটা সেটাকে ইন্ট্রোডিউস করব। আমরা এলিমেন্ট গুলোকে পারমাণবিক ক্রমাঙ্কের রেসপেক্টে সাজাবো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্কের রেসপেক্টে এলিমেন্ট গুলোকে পর্যায়বৃত্তক্রমে সাজাচ্ছিলাম। এরপরে এখানে আমাদের যে মেন কনসেপ্ট আমরা কি দেখতে পাবো? আমরা এখানে 17টি নয়, 7টি পর্যায় ও 18টি গ্রুপ বা শ্রেণী পাই। গ্রুপ বা শ্রেণী পাই। ঠিক আছে? 17টি পর্যায়, 18টি গ্রুপ বা শ্রেণী পাই। এখানে ব্লক বিভাজন দেখতে পেয়েছিলাম আমরা। ব্লকের মধ্যে আমরা 4টে ব্লক দেখতে পাই, এস, পি, ডি, এ ব্লক। অর্থাৎ লাস্ট ইলেকট্রনটা যে ব্লকের যে অরবিটালে প্রবেশ করছে সেই অনুযায়ী আমরা ব্লক বিভাজন করছি। যদি লাস্ট ইলেকট্রন এস ব্লকে যায় তাকে আমরা এস ব্লক এলিমেন্ট বলবো, যদি পি ব্লকে যায় পি ব্লক এলিমেন্ট বলবো, যদি ডি ব্লকে যায় ডি ব্লক এলিমেন্ট, এন্ড এফ ব্লকে গেলে তাকে আমরা এফ ব্লক এলিমেন্ট বলবো। বোঝা গেছে? তাহলে এইগুলো হলো এদের তোমার বৈশিষ্ট্য। পর্যায় সারণীটা কিরকম ছিল? দেখ, যদি প্রপার ওয়েতে আমরা আঁকি তাহলে কিরকম হবে? এইখানে ছিল তোদের দুটো ব্লক, একটা হলো গ্রুপ 1, গ্রুপ 2। তারপরে এইখানে যেটা ছিল সেটা হলো ডি ব্লকের এলিমেন্ট। স্যার ডি ব্লকের এলিমেন্ট কত দূর পর্যন্ত ছিল? গ্রুপ 13 থেকে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত। তারপরে ছিল পি ব্লকের এলিমেন্ট, এন্ড এইখান থেকে বেরিয়ে যেটা এসেছিল ল্যান্থানাম এন্ড একটা নাম, যেটাকে আমরা বলবো এফ ব্লকের এলিমেন্ট। অর্থাৎ এই পোর্শনে যেটা ছিল এটা হলো এস ব্লক, এটা ছিল যেটা ডি ব্লক, এইটা যেটা ছিল সেটা হলো পি ব্লক, এন্ড এইখানে যেটা ছিল সেটা হলো এফ ব্লক। বোঝা গেছে তোদের? আশা করি প্রপারলি বুঝতে পেরেছিস। এটা ছিল পিরিয়ডিক টেবিলের একটা ওভারভিউ। আমরা পিরিয়ডিক টেবিলটাকেও তোদেরকে দেখাবো। দেখ, অলরেডি এসে গেছে। স্যার তাহলে এটাই কি আসল পিরিয়ডিক টেবিল, আধুনিক পর্যায়ে যে সাধারণ যেটা পড়ি? হ্যাঁ, যখন আস্তে 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 মৌলগুলো আবিষ্কার হতে শুরু করলো, কারণ মেন্ডেলের পিরিয়ডিক টেবিল যখন এসেছিল তখন আমরা 63 এলিমেন্টস নিয়ে কাজ করেছিলাম। এখানে কটা এলিমেন্ট ছিল? টোটাল 63 এলিমেন্টস প্রেজেন্ট ছিল। ঠিক আছে? 63 এলিমেন্ট। তারপরে যখন এখন তোরা কটা দেখিস? 118টা। কটা এলিমেন্ট দেখিস? 118টা এলিমেন্ট দেখিস। তার মানে মেন্ডেলিভ পর্যায় সারণীর পর আস্তে 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 আরো মৌল আবিষ্কার হতে শুরু করে। তারপরে যখন এইভাবে মৌলগুলো আবিষ্কার হতে শুরু করে তখন আমাদের যে পর্যায় সারণীটা আধুনিকভাবে দেওয়া হয়েছিল পারমাণবিক ক্রমাঙ্কের রেসপেক্টে, আমরা একে বলে থাকি আধুনিক পর্যায় সারণী। যেখানে আমরা কি দেখতে পেয়েছিলাম? গ্রুপ, যেটা এইভাবে হরাইজেন্টালি নাম, ভার্টিক্যালি নাম ছিল। পিরিয়ড দেখতে পেয়েছিলাম, যেটা এইভাবে হরাইজেন্টালি মুভ করছিল। আমরা ব্লক বিভাজন দেখেছিলাম, এই পোর্শনটাকে কি বলা হয়? এস ব্লক, এই পোর্শনটাকে বলা হয় ডি ব্লক, এই পোর্শনটাকে বলা হয় পি ব্লক, এন্ড এই যে পোর্শন একে বলা হয় এ ব্লক এলিমেন্ট। বোঝা গেছে? এবার তোদেরকে কি পড়তে হবে? এই যে এস পি ডি এফ এর আমি যেগুলো পর্যন্ত বলে দেবো সেই পর্যন্ত অন্তত অ্যাটলিস্ট মুখস্থ করতে হবে। যাদের পুরো পিরিয়ডিক টেবিল মনে আছে তাদের জন্য তো খুবই ভালো কথা, যাদের মনে নেই তাদেরকে আমি এখনো বলছি এই জিনিসগুলোকে মনে করে নেই। নাহলে যখন অর্ডার দেওয়া হবে পিরিয়ডিক টেবিলের কোয়েশ্চেনে অর্ধেক কি থাকে? তোদের কম দিয়ে কোয়েশ্চেন থাকে, সেখানে কিন্তু আটকে যাবে। তাহলে কি করবি? তোর গ্রুপ 1 গ্রুপ 2 অবশ্যই মনে রাখতে হবে। কি করবি তোরা? এস পি ডি এস আর পি ব্লকটাকে প্রপার মনে রাখবি। কিরকম ওয়াইজ? কলাম ওয়াইজ। ঠিক আছে? ভার্টিক্যালি মনে রাখবি। কি বলবি? দেখ, হাইড্রোজেন গ্রুপ 1 কি? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। গ্রুপ 2 কি বলেছে? তোর বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনজিয়াম, বেরিয়াম। তারপরে কি আসছে? গ্রুপ 13 পি ব্লকে চলে এলাম আমরা। কি? বোরন, বোরন। তারপরে কি বলেছে? অ্যালুমিনিয়াম, তারপর গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, তারপরে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম,
তারপর কি বলেছে টিন লেড, তারপরে আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টোলোনিয়াম, পোলোনিয়াম, তারপরে কি আছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন, তারপরে আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। বোঝা গেছে? ঠিক আছে। আর গ্রুপ ডি এর অন্তত পক্ষে যে ফার্স্ট যেটা আছে সেটা মনে রাখবি, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। পুরোটা মনে না থাকলেও এইটুকু মনে রাখিস, আর যার পুরোটা মনে আছে তার জন্য ভালো কথা। চলো, এরপর তোরা দেখতে পাবি এই যে পিরিয়ডিক টেবিলটা এসেছিল, এই পিরিয়ডিক টেবিলটাতে বিজ্ঞানী যে মোজলে, সেই বিজ্ঞানী মোজলের একটা গুরুত্বপূর্ণ অবদান ছিল। স্যার মোজলের কিরকম গুরুত্বপূর্ণ অবদান ছিল? দেখ, বিজ্ঞানী মোজলে কি করেছিলেন, এই যে এলিমেন্ট গুলোকে তাদের পারমাণবিক ভর এবং পরমাণু ক্রমাঙ্ক দুটোর রেসপেক্টে গ্রাফিক্যাল প্লট করেছিলেন। স্যার কিভাবে? দেখ, আমরা যদি গ্রাফটা আঁকি, তিনি কি করেছিলেন, তিনি এরকম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নিয়েছিলেন। এখানে নিউ, এখানে নিউ এবং রুট নিউ নিয়েছিলেন, এবং এখানে কি করেছিলেন তিনি, এইরকম যে অ্যাটমিক নাম্বারের ভিত্তিতে যখন করেন, সরি অ্যাটমিক ভরের ভিত্তিতে যখন করেন, তখন দেখেছিল এলিমেন্ট গুলোর এই রিঅ্যারেঞ্জমেন্টটা এইভাবে এসেছিল, মানে এরকম 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 এইভাবে এসেছিল অ্যারেঞ্জমেন্টের গ্রাফটা, মানে একা মেকা, মানে কোনো রকম মানে নির্দিষ্ট স্থিরতা নেই। কিন্তু যখন তিনি করেছিলেন পারমাণবিক ভরের নয়, পারমাণবিক ক্রমাঙ্কের রেসপেক্টে, তখন যেটা এসেছিল সিরিজটা এরকম স্ট্রেট লাইন এসেছিল। প্রথম যেটা এসেছিল সেটা এসেছিল অ্যাটমিক মাসের রেসপেক্টে বা ভরের রেসপেক্টে, যেটা এতদিন হয়ে আসছিল, কিন্তু এইখানে যেটা এসেছিল সেটা হলো অ্যাটমিক নাম্বারের রেসপেক্টে, যেটা নিউ ইমপ্লিমেন্টেশন হয়েছিল আধুনিক পর্যায় সারণীর ক্ষেত্রে। তাহলে আশা করি বোঝা গেছে তোদের যে জিনিসটা হয়েছিলটা কি, ক্লিয়ার আছে? চল এবার চল, এরপর আমরা দেখবো ব্লক বিভাজন। ব্লক বিভাজন কি করে করি আমরা, যে কটা ব্লক বলেছিলাম, চারটে অলরেডি বলে দিয়েছি, এস পি ডি এফ, এবং লাস্ট ইলেকট্রন এন্টার বা প্রবেশ করে যেখানে, সেই অনুযায়ী আমরা সেটাকে সেই ব্লক বলে থাকি। বোঝা গেছে? এরপরে আমাদের যেটা আসবে সেটা হলো আধুনিক পর্যায় সারণীর যে বৈশিষ্ট্য। স্যার আধুনিক পর্যায় সারণীর বৈশিষ্ট্যের মধ্যে কি দেখতে পেয়েছিলিস তোরা? দেখ, আমি তোদেরকে একটা ছোট্ট কনসেপ্ট বলি যেটা পিরিয়ডিক টেবিল বুঝতে তোদের খুব, তোদেরকে আমি একটা ছোট্ট কনসেপ্ট বলি যেটা পিরিয়ডিক টেবিল বুঝতে তোদের খুব সাহায্য করবে। দেখ, তোরা বড় বড় শহরে কি দেখেছিস? স্যার আমরা বড় বড় শহরে দেখেছি এরকম কলোনি আছে, আছে কলোনি? হ্যাঁ স্যার, এরকম কলোনি থাকে আমরা দেখেছি স্যার, দেখেছি, হ্যাঁ স্যার দেখেছি, এরকম যে কলোনি থাকে আমরা দেখেছি। এরপর কলোনিগুলোর ক্ষেত্রে গেলে তোরা কি দেখতে পাবি, এইরকম দেখবি লম্বা লম্বা ফ্ল্যাট আছে, বা এরকম কলোনিতে ভাগ কর, টোটাল কলোনিতে কি বলেছে, ব্লকে ভাগ করা আছে, ব্লক এ, ব্লক ডি, ব্লক সি, ব্লক ডি। এরপর ওই ব্লকের মধ্যে তোরা কি দেখতে পাবি বলতো, এরকম বড় বড় ফ্ল্যাট আছে। হ্যাঁ স্যার সত্যি এরকম ফ্ল্যাট আছে, আমরা দেখতে পাই, জানেন তো, এরকম ফ্ল্যাট আছে। এবার ওই ফ্ল্যাট গুলোতে কি আছে বলতো, এরকম স্যার ঘর আছে, জানেন তো। তাহলে তোরা যদি প্রপার ওইতে দেখিস, এই যে কলোনি, এই কলোনিটা হলো তোদের পিরিয়ডিক টেবিল। যে কলোনিতে ব্লক বিভাজন আছে সেইগুলো হলো তোদের আসলে ব্লক। আর সেই ব্লকে স্যার যেরকম লম্বা লম্বি যেটা আছে জানেন তো, সেটাকে আমরা বলবো গ্রুপ। আর এবার ফ্ল্যাটে যখন আছে দেখবি একটা জানলার সঙ্গে পাশের জানলাটা সমান, সেই পরপর পরপর জিনিসটাকে আমরা কি বলে থাকি স্যার, সেটাকে আমরা বলি পিরিয়ড। আর স্যার এই পিরিয়ডে যে ফ্ল্যাটে যে ঘরগুলো থাকে জানেন তো, এই ঘরগুলোতে মানুষ থাকে। আর এই মানুষগুলোকে আমরা কিসের সঙ্গে তুলনা করতে পারি, এলিমেন্টের সঙ্গে। কিসের সঙ্গে? এলিমেন্ট বা মৌলর সাথে তুলনা করতে পারি। বোঝা গেছে? তাহলে আমরা প্রপার ওয়েতে পিরিয়ডিক টেবিলকে কি করে ভাগ করতে পারি। ক্লিয়ার? ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো? ক্লিয়ার আছে? চল, এটা হলো একটা মজার কনসেপ্ট। চলো আর করে আর কোনোদিন ভুলবি না ব্লক কিভাবে এসছে, গ্রুপ কি করে এসছে। চল এবার আধুনিক পর্যায় সারণীর যে বৈশিষ্ট্য কি বলেছে, সজ্জা কিসের হিসাবে সজ্জা করেছে, পারমাণবিক ক্রমাঙ্কে বা সংখ্যার রেসপেক্টে। গঠন কি বলেছে, 7টি পর্যায়ে 18টি শ্রেণী, অলরেডি বলে চলে এসেছি আমি। গ্রুপের সাদৃশ্য কি বলেছে, দেখ একই গ্রুপের মৌলগুলো ভৌত রাসায়নিক ধর্মের সাদৃশ্য দেখতে পাওয়া যায়। ব্লক বিভাজন কি বলেছে, লাস্ট ইলেকট্রন, দেখ ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে এসপিডিএফ কে ভাগ করা হয়, যেদিকে লাস্ট ইলেকট্রন প্রবেশ করছে। অলরেডি আব্বাও প্রিন্সিপালে তোরা দেখে নিয়েছিস আগের ক্লাসটাতে পরমাণুর মানে গঠনে। ধাতব অধাতব ধর্ম কি বলেছে, ধাতব ধর্ম এইরকম পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কমে, আর অধাতব ধর্ম বাড়ে। আর ধাতব ধর্ম উপর থেকে নিচের দিকে গ্রুপ ওয়াইজ নামলে কি হয়, বাড়ে, আর অধাতব ধর্ম কমতে থাকে। চলো তারপর কি বলেছে, আইসোটোপ কি বলেছে, একই মৌলের আইসোটোপ সমূহকে একই স্থানে রাখা হয়েছিল। অর্থাৎ যেমন ধরো আমি বলছি হাইড্রোজেনের কি আছে, 3টে আইসোটোপ, হাইড্রোজেন, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম, তাদেরকে একটা স্থানেই রেখে দেওয়া হয়েছিল। তারপর ত্রুটি সংশোধন কি বলেছে, মেন্ডেলিফের সরণি ত্রুটিযুক্ত মানে অবস্থানজনিত যে ত্রুটিগুলো ছিল সেগুলোকে সংশোধন করা হয়েছিল এই মডার্ন পিরিয়ডিক টেবিলে।
আশা করি বোঝা গেছে, কনসেপ্টটা ক্লিয়ার আছে। চল, এরপরে আমরা যেটা করবো আব্বাও নীতি, তার আগে একটু জল খেয়ে নিলাম। চল, এরপরে আমাদের যেটা আসছে সেটা হলো আব্বাও নীতি ও তার ব্যতিক্রম। তোরা অলরেডি পরমাণুর গঠন যে চ্যাপ্টারটা ছিল সেখানে আব্বাও নীতি সম্পর্কে ডিটেলসে জেনেছিস, আমি এখানে ওপর দিয়ে ভালো করে তাও বলে দিচ্ছি, ঠিক আছে? চল, ভালো করে করিয়ে দেবো, অসুবিধা নেই। দেখ, যদি কেউ না দেখে থাকিস ওই ভিডিওটাকে অবশ্যই দেখে আসবি। এবার দেখ, আব্বাও নীতিতে আমরা কি বলেছিলাম যে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আগে পূর্ণ হবে, দেন উচ্চ শক্তি স্তরে পূর্ণ হবে। কি হিসাবে পূর্ণ হবে? এন প্লাস এল রুল হিসাবে। এন ফর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এল ফর অ্যাজিমুথাল বা গৌণ কোয়ান্টাম সংখ্যা। তাহলে এটাও পরমাণুর গঠনে করা আছে, যারা করিসনি দেখে নিবি। এরপরে কি আছে, কিভাবে আমরা করি আব্বা প্রিন্সিপাল? 1s 2s, তারপরে কি হলো স্যার 3s 4s 5s 6s 7s এইভাবে। তারপর স্যার 2p 3p 4p 5p 6p এইভাবে। তারপরে স্যার 3d 4d 5d 6d, তারপরে স্যার এখানে হলো স্যার আমরা দেখুন 4f 5f এইভাবে স্যার সাজাবো। এবার স্যার ইলেকট্রন কি করে পূর্ণ হবে? দেখ তোদেরকে ইলেকট্রন পূর্ণ হবে বলি, এইভাবে এইভাবে কণাকণি ইলেকট্রন পূর্ণ হতে থাকবে, এইভাবে কণাকণি ইলেকট্রন পূর্ণ হতে থাকবে। বোঝা গেছে? মানে কি, ফার্স্টে 1s, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s, তারপর 3d 4p 5s এইভাবে ইলেকট্রন পূর্ণ হতে থাকবে। এরপরে আমরা কি দেখতে পাবো? এরপরে আমরা দেখতে পাবো যে আমরা যদি কোনো একটা এক্সাম্পল নিই, এক্সাম্পলে কি করে হচ্ছে সেইটা প্রপার ইমপ্লিমেন্টেশন দেখতে পাবো, বা তোদের পরমাণুর যে স্ট্রাকচার ইলেকট্রনিক কনফিগারেশন সেটা দেখতে পাবো। ধর 32 নিচ্ছি ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে সেই ইলেকট্রনিক কনফিগারেশন কি করতে পারি আব্বা রুল অনুযায়ী? এটার হবে দেখ 1s2, মানে এস ব্লকে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন ঢুকতে পারে, পি ব্লকে ম্যাক্সিমাম তোর কটা ছটা ঢুকতে পারে, ডি ব্লকে টোটাল 10টা ইলেকট্রন ঢুকতে পারে, এবং এ ব্লকে টোটাল 14টা ম্যাক্সিমাম ইলেকট্রন ঢুকতে পারে। এইগুলোকে এরপরে আছে হুন্স রুল, পাউলিক এক্সক্লুশন প্রিন্সিপাল, অলরেডি আমাদের পরমাণু গঠন চ্যাপ্টারটাতে আমি প্রপারলি বলে দিয়ে এসেছি। তারপরে হলো 32-এ 1s2 যেটা আছে, তারপর হবে 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। এখানে পর্যন্ত 30টা ইলেকট্রনিক ভর্তি হয়ে গেছে। তারপরে আসছে দেখ আমাদের 4p2। বোঝা গেল এটা ইলেকট্রনিক কনফিগারেশন। যদি 19 করা হয় স্যার কিরকম হবে? দেখ 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, কারণ p পর্যন্ত 18 এন্ড s 1 ফর 19টা হয়ে গেল। তারপর স্যার যদি আমরা করি 24, তাহলে কিরকম হবে স্যার? এরকম 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4। স্যার এটা হবে? ভুল বলেছো তোমরা, কংগ্রাচুলেশন, ঠিক আছে? কারণ আমরা কি জানি যে হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন, ফুল ফিল ইলেকট্রনিক কনফিগারেশন ইজ মোর স্টেবল দ্যান নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশন। ফার্স্টে কি হবে? ইলেকট্রনিক কনফিগারেশন যদি লিখি তাহলে প্রথমে কি হবে? ফুল ফিল গ্রেটার দেন হাফ ফিল গ্রেটার দেন নরমাল। বোঝা গেছে? বোঝা গেছে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার বোঝা গেছে। তাহলে স্যার ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? দেখ এই এস থেকে একটা ইলেকট্রন বেরিয়ে এখানে চলে যাবে। মানে ব্যাপারটা হলো তোমার বিবাহ হয়নি, তোমার একজনকে ভালো লেগেছে, তুমি তাকে তুলে নিয়ে মানে বিয়ে করে নিয়ে আসবে। তাহলে তুমি কি বলতে চাইছো? যে স্যার আমার ফ্যামিলিটা ফুলফিল হয়ে গেল। ঠিক তেমনই এই পাশের একটা ইলেকট্রন যখন একে দিয়ে দেবে, এও হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন নেবে, এর ফ্যামিলি ফুলফিল হয়ে যাবে, এ স্টেবল হয়ে যাবে। ঠিক আছে? যদিও স্টেবিলিটি ওইভাবে আসে না যেটা তুই চাইছিস, স্টেবিলিটি পড়াশোনা করলে ভালো করে তবেই আসবে। তো তোর মাথায় আছে বোঝানোর জন্য, চলো ঠিক আছে। চলো, তাহলে এর ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d5। half fill electronic configuration is more stable than normal electronic configuration। মানে নরমাল ইলেকট্রনিক কনফিগারেশনের থেকে হাফ ফিল বা অর্ধপূর্ণ যে ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস সেটা সব থেকে বেশি স্টেবল। তারপরে তোদের আরেকটা এক্সাম্পল আছে 29, এটা চুপচাপ হোমওয়ার্ক করবি আর আমাকে কমেন্ট বক্সে জানাবি যে তোদের ইলেকট্রনিক কনফিগারেশন হয়েছে কি। আমি সবার কমেন্টে রিপ্লাই করি, তোদেরকে আমি বলে দেবো যে এর ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে। আমি একটা হিন্টস দিয়ে দিই, এর ইলেকট্রনিক কনফিগারেশন হবে ফুল ফিল ইলেকট্রনিক কনফিগারেশন। এবার করে নিয়ে আমাকে কমেন্টে রিপ্লাই কর। তাহলে বোঝা গেল ইলেকট্রনিক কনফিগারেশন। চল, এবার বলবো আমরা পর্যায় সারণীতে যে বিভিন্ন মৌলগুলো আছে সেই সমস্ত যে মৌলগুলো তাদের
যে নামকরণ সেটা। ঠিক আছে? স্যার নামকরণ এদেরও নাম আছে? নাম আছে? হ্যাঁ আছে। প্রত্যেকটা গ্রুপের নাম আছে। দেখ, তুই যে বাড়িতে থাকিস সেই বাড়িতে হেড অফ দ্য ফ্যামিলি কে? নিশ্চয়ই তোর বাবা। এবার পাড়াতে একটা লোক যখন খুঁজতে আসবে সেই লোকটা এসে কি বলবে? সেই লোকটা এসে বলবে অমুকের বাড়ি যাবো। ঠিক আছে? মানে কি তোর বাবার নাম করে বলবে ওনার বাড়ি যাবো। ঠিক আছে? যদিও তো তোকে দরকার, বাট তখন তোকে বলছে কি ওনার বাড়ি যাবো। তাহলে পাড়ার লোক আচ্ছা চিনে যাচ্ছে, আচ্ছা ওনার বাড়ি যাবেন ওইটা দেখিয়ে দিল। ঠিক তেমনই আমাদের হেড অফ দ্য ফ্যামিলি কোথায় থাকে? সবার শুরুতে থাকে। ঠিক আছে? ঠিক তেমনই প্রত্যেকটা গ্রুপের শুরুতে একটা করে এলিমেন্ট আছে। আর সেই এলিমেন্টের নাম অনুযায়ী আমরা তাকে বলবো সেই ফ্যামিলি। বোরন, বোরনের নিচে যারা আছে তাকে বলবো বোরন ফ্যামিলি, কারণ বোরন হলো হেড। কার্বনের নিচে যারা আছে তারা কার্বনের আন্ডারে থাকে, যেমন তুই, তোর মা, তোর ভাই বোন, যারা কি তোর বাবা হেড অফ দ্য ফ্যামিলি তাদের আন্ডারে থাকিস। যেমন রেশন কার্ড হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি তোর বাবা, তার আন্ডারে তোদের কার্ড হচ্ছে। ঠিক আছে? ঠিক তেমনই বোরন হলো হেড অফ দ্য ফ্যামিলি। অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম এরা সমস্ত হলো কি তোদের নিচে থাকে, তাই আমরা বলবো বোরন ফ্যামিলি। কার্বন হলো হেড, তাই কার্বনের নিচে যারা থাকে তাদেরকে বলবো কার্বন ফ্যামিলির অন্তর্গত। অক্সিজেনের নিচে থাকা থাকে অক্সিজেন ফ্যামিলির অন্তর্গত। ফ্লুরিনের নিচে থাকে যারা ফ্লুরিন ফ্যামিলি। এরপরেও এদের একটা নাম আছে। ধর এটা হলো তোদের ফ্যামিলি। এবার অনেকের বাড়ির নাম থাকে না স্বপ্ননীল, অনেকের বাড়ির নাম আছে এটা, অনেকের বাড়ির নাম আছে সেটা। সেইটা অনুযায়ী তোদেরকে এবার দেখতে হবে, আলাদা আলাদা নাম থাকতে পারে। এইভাবে যদি নাম অনুযায়ী তোরা দেখিস এবার, তাহলে গ্রুপ ওয়ান যেটা আছে, গ্রুপ ওয়ান এর নাম কি বলতো? ক্ষার ধাতু। ওদের বাড়ির নাম হলো ক্ষার ধাতু, মানে ওই সমস্ত এলাকায় যারা মানে ওই বাড়িতে যারা যারা থাকছে তাদেরকে আমরা বলছি ক্ষার ধাতু। তারপরে গ্রুপ টু, তাদের নাম দিয়েছি আমরা ক্ষারীয় মৃত্তিকা ধাতু। যারা গ্রুপ টু এতে যারা আছে তাদেরকে আমরা বলছি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। বোঝা গেছে? তোর বাড়ির যেমন নাম আছে ঠিক এদের বাড়িরও তেমন নাম আছে। দেখ, গ্রুপ 11 এর তাহলে কার বাড়ির কি নাম আছে সেটা যদি জানাতে পারিস কমেন্ট বক্সে জানা। চল আমি দেখবো সবার কমেন্ট, কার বাড়িতে কি নাম দেওয়া আছে। ঠিক আছে? চল এবার 11 নম্বরকে বলা হয় মুদ্রা ধাতু। 11 নম্বর গ্রুপে কে থাকে? দেখবি কপার থাকে, আর কপার দিয়ে দেখবি কয়েন তৈরি হয়, তাই আমরা একে বলছি মুদ্রা তৈরি হয়, তাই একে বললাম আমরা মুদ্রা ধাতু। ঠিক আছে? তারপরে গ্রুপ 15, গ্রুপ 15 কে কি বলা হয়? নাইট্রোজেন ফ্যামিলি। নাইট্রোজেনের যেহেতু পরিবার এরা, বা একে বলা হয় নিক্টোজেন মৌল। বোঝা গেল? তারপরে গ্রুপ 16 কে বলা হয় অক্সিজেন ফ্যামিলি। বোঝা গেছে? হ্যাঁ কি না? অক্সিজেন ফ্যামিলি বা চ্যালকোজেন বলা হয়ে থাকে। একে নিক্টোজেন, একে চ্যালকোজেন। গ্রুপ 17 কে হ্যালোজেন এন্ড গ্রুপ 18 কে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের শ্রেণী বলা হয়ে থাকে। তাহলে বোঝা গেল হেড অফ দ্য ফ্যামিলি এবং তোর বাড়ির নামের কনসেপ্ট দিয়ে গ্রুপের নামকরণ। চলো ক্লিয়ার? চলো টাটা। টাটা নয়, আর ক্লাস করাবো। চলো এবার দেখো ব্লকের শ্রেণীবিন্যাস বা সারাংশ। এবার আমরা যে চারটে ব্লক দেখেছি এস পি ডি এফ, এবার এদের যে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন আমরা সেটা দেখব। ঠিক আছে? জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন বা সাধারণ ইলেকট্রন বিন্যাস যেই অনুযায়ী এই ব্লকগুলোতে ইলেকট্রনের পূর্ণ হয়ে থাকে। তাহলে এস ব্লকের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা কি? স্যার এস ব্লকের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, দেখুন লেখা আছে NS122, মানে কি আমরা দেখতে পাবো এস ব্লকে একটা হার্ডলি দুটো ইলেকট্রন প্রেজেন্ট থাকবে, তাই তাদেরকে রাখছি কোথায়? গ্রুপ 1 গ্রুপ 2 এলিমেন্টের বা গ্রুপ 1 আর গ্রুপ 2 এর মধ্যে। পি ব্লকের ক্ষেত্রে স্যার কি করব? NS1 NP126, কারণ পি ব্লকে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন প্রবেশ করতে পারে, তাই আমরা এদের ইলেকট্রনিক কনফিগারেশন করলাম NS1 NP126। বোঝা গেছে? ক্লিয়ার? চ তাহলে এসপি গেল। ডি ব্লকের ক্ষেত্রে আমরা দেখবো N-1 D 1 to 10 and NS022। এটাকে প্রপারলি সন্ধিগত মৌল বলা হয় না। সন্ধিগত মৌল আর ট্রানজিশন এলিমেন্টের মধ্যে পার্থক্য আছে একটুখানি, আমি পরে অধ্যায়তে আসছি। আর এফ ব্লকের মধ্যে কি দেখতে পাবো? N-2F 1 to 14, N-1 D 0 to 1 and NS2। বোঝা গেল? এই যে চারটা আছে এটা প্রপারলি একটু পড়ে রাখিস, কারণ এটা না তোদের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? বোঝা গেছে? চল ইলেকট্রনিক কনফিগারেশন থেকে কোয়েশ্চেন আসে। এরপরে আমরা যেটা পড়বো মৌলের প্রকারভেদ। স্যার মৌলের প্রকারভেদ মানে আপনি কি বলতে চাইছেন? দেখ, মৌলের প্রকারভেদে প্রথম যেটা আসছে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস, সেটাকে বলা হয় গ্রুপ 18 এর যে সমস্ত এলিমেন্ট সেগুলো। স্যার গ্রুপ 18 এ দেখুন বলেই দিয়েছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেনন। এরা হলো স্যার গ্রুপ 18 এর এলিমেন্ট। আমরা ফটাফট করে দেখে নিচ্ছি গ্রুপ 18 এর প্রকারভেদ বা নোবেল গ্যাসের প্রকারভেদ গুলো। এবার কি আছে? যোজ্যতা কক্ষে সম্পূর্ণ থাকে বা NS1 NP6 দিয়ে পূর্ণ থাকে এরা। এরা কি হয়ে থাকে? এরা স্টেবল হয়ে থাকে, তাই এরা কোনোদিন ইলেকট্রন ছাড়েও না, ইলেকট্রন গ্রহণও করে না। তারপর রাসায়নিক ভাবে এরা এক পরমাণুক হয়ে থাকে বা নিষ্ক্রিয় হয়ে থাকে। দেখ, এক পরমাণু হয়ে বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন এবং কম গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যুক্ত
হয়ে থাকে। বোঝা গেছে? এরপরে আমরা যেটা আসবো মৌলের প্রকারভেদে একবার ঝটপট করে আমরা প্রতিনিধি মৌল বা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টকে দেখে নেব। রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট কাদেরকে বলা হয়ে থাকে? এস এবং পি ব্লকের এলিমেন্ট। কাদেরকে বলা হয়ে থাকে? এস ও পি ব্লকের যে এলিমেন্ট গুলো যারা নিজেকে রিপ্রেজেন্ট করছে তাদের রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বলা হয়ে থাকে। যেমন দেখ গ্রুপ 1 গ্রুপ 2 এলিমেন্টে কারা কারা থাকে? তোদের মেটাল থাকে, তারা নিজেদেরকে ধাতু হিসাবে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? পি ব্লকের এলিমেন্ট গুলো গ্যাস, ধাতু, অধাতু নিজেদেরকে রিপ্রেজেন্ট করছে, তাই এদেরকে আমরা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বা তোদের কি বলছে প্রতিনিধিত্ব করছে, তাই প্রতিনিধি মৌল বলা হয়ে থাকে। যে তাদেরকে চিনে আমরা সেই বাড়ির নাম জানতে পারি। যেমন তোর বাবাকে চেনে বলে তোদের যে ফ্যামিলি সেই ফ্যামিলিকে সবাই চেনে, তাই ওই এলিমেন্ট গুলোকে চেনার মাধ্যমে আমরা ওদের ফ্যামিলিকে চিনতে পারি। এস ব্লক আর পি ব্লক থাকে। তারপর কি বলেছে? যোজ্যতা কক্ষে কি বলছে? অসম্পূর্ণ থাকে, অত্যন্ত সক্রিয় হয়ে থাকে এরা। এরপর আমরা ঝটাফট করে দেখে নেব যে সন্ধিগত মৌল সমূহের যে তোদের বৈশিষ্ট্য সেগুলো। সন্ধিগত মৌল কিসের কিসের মধ্যে থাকে? সন্ধিগত মৌল থাকে তোদের গ্রুপ 3 to 12। এইখানে এবার তোদের একটা কনসেপ্ট আছে, সন্ধিগত মৌল কাকে বলতে পারি আমরা জানিস? সন্ধিগত মৌল আমরা তাকেই বলবো, কি বলবো? সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল তাকেই বলতে পারি আমরা যাদের n-1d 1 to 9 ইলেকট্রন থাকে, যাদের মধ্যে n-1d 10 ইলেকট্রন থাকে, তাদেরকে আমরা সন্ধিগত মৌলের মধ্যে রাখি না। অর্থাৎ জিঙ্ককে আমরা সন্ধিগত মৌল বলি না, বাট কপার একটা সন্ধিগত মৌল। বোঝা গেল? কপার সন্ধিগত মৌল। অর্থাৎ গ্রাউন্ড স্টেট বা এক্সাইটেড যে স্টেট, সেই গ্রাউন্ড স্টেট বা এক্সাইটেড স্টেটে ইলেকট্রন গুলো মানে সরি এলিমেন্ট গুলো যদি নিজেদের ইলেকট্রনটাকে ডি ব্লকে 1 থেকে 9টা রাখে তাকে সন্ধিগত মৌল বলি। যদি 10টা বা ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন লাগে তাদেরকে আমরা সন্ধিগত মৌল বলি না। বোঝা গেছে? তারপরে দেখ অসম্পূর্ণ ডি এটা থাকে, আর কঠিন হয়ে থাকে, উচ্চ গলনাঙ্ক যুক্ত হয়ে থাকে জানিস তোরা, ফোটনাঙ্ক যুক্ত, রঙিন হয়ে থাকে, এগুলো জানিস। তো এগুলো হলো আমাদের ডি ব্লক বা সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য। এরপরে আমরা দেখে নেব কি যে আন্তঃসন্ধিগত মৌল। সেটা আন্তঃসন্ধিগত মানে কি? স্যার সন্ধিগত তো জানি, আন্তঃসন্ধিগত কি? দেখ আন্ত মানে কি? নিজের মধ্যে। আর তোরা এফ ব্লক এলিমেন্ট গুলো কি জানিস? এফ ব্লক এলিমেন্ট গুলো ডি ব্লকের ল্যান্থানয়েড এন্ড অ্যাক্টিনয়েড যে আছে সেই ল্যান্থানাম এবং অ্যাক্টিনাম সিরিজের মধ্যে পড়ছে। ল্যান্থানয়েড এবং অ্যাক্টিনয়েড সিরিজ সেটা কোত্থেকে এসেছে? ডি ব্লকের ভেতর থেকে আমরা বার করে এনেছি। মানে কি স্যার? মানে দেখ এটা হলো ডি ব্লক আর এর ভেতর থেকে এফ ব্লকের এলিমেন্ট গুলোকে আমরা বার করে নিয়ে এসেছি, সেই জন্য আমরা একে বলে থাকি আন্তঃসন্ধিগত, যেহেতু সন্ধিগত মৌলের ভেতর থেকে এসেছে। বোঝা গেছে? ইন্টারেস্টিং না? ঠিক আছে, নামের মধ্যে ঢুকলে প্রপার কনসেপ্ট বুঝতে পারবি তোরা। এবার এফ ব্লকের মৌল সমূহে কি বলেছে? ল্যান্থানয়েডস মানে সিই থেকে এলিউ পর্যন্ত, সিরিয়াম থেকে লিউটেসিয়াম এন্ড অ্যাক্টিনয়েড টিএইচ থেকে লরেন্সিয়াম পর্যন্ত বিস্তৃত থাকে। তারপর অসম্পূর্ণ n-2d উপকক্ষ বিদ্যমান থাকে এবং ঘন কঠিন ধাতু এবং অ্যাক্টিনয়েড মৌলগুলি তেজস্ক্রিয় হয়ে থাকে। তাহলে আমরা অ্যাক্টিনয়েড মৌল অ্যাক্টিনয়েড বলছি, যে সমস্ত আমরা কি দেখলাম যে ইনার ট্রানজিশন এলিমেন্ট, সেই ইনার ট্রানজিশন এলিমেন্টের আমরা বৈশিষ্ট্যগুলো দেখে নিলাম। এরপর আমরা দেখছি মৌলের প্রকারভেদ। স্যার মৌলের প্রকারভেদ মানে কি? যে বিভিন্ন মৌল কি বিভিন্ন প্রকারের হয়, তো সেগুলো বলতে চেয়েছে। তার মধ্যে আমরা কি দেখতে পাই? দেখ যে ল্যান্থানয়েড সংকোচন ও অবস্থান। স্যার ল্যান্থানয়েড সংকোচন ও অবস্থান মানে কি? দেখ ল্যান্থানয়েড সংকোচন বলতে যে 4f অরবিটালের উপস্থিতির জন্য, 4f অরবিটাল কোথায় আসে? ল্যান্থানয়েড গ্রুপে আসে। সেই ল্যান্থানয়েড গ্রুপে 4f অরবিটালের উপস্থিতির ফলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে অ্যাটমিক যে রেডিয়াস আছে সেই রেডিয়াসটা যে নিউক্লিয়াসটা ইলেকট্রনটাকে টেনে ধরে এবং তার আকারটা ছোট হয়ে যায়। তাই আমরা একে কি বলে থাকি? তাই আমরা একে ল্যান্থানয়েডের গ্রুপে বা ল্যান্থানয়েডের উপস্থিতির কারণে হয় বলে একে ল্যান্থানয়েড সংকোচন বলে থাকি। দেখ তোরা যদি প্রপারলি ল্যান্থানয়েড সংকোচনটাকে দেখিস তাহলে কি দেখতে পাবি? দেখ কি বলেছে? ল্যান্থানয়েড সারিতে কি বলেছে? সিরিয়াম থেকে লিউটেসিয়াম পর্যন্ত পারমাণবিক ও আয়নিক ব্যাসার্ধ হ্রাস পায়। কারণ কি? দেখ অভ্যন্তরীণ 4f ইলেকট্রনের দুর্বল শিল্ডিং এফেক্ট বা আবরণী প্রভাব, যে শিল্ডিং এফেক্টটাকে আমরা পরবর্তীতে পড়বো। কি বলেছে? শিল্ডিং এফেক্ট এবং নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধির ফলে বহিস্থ ইলেকট্রনের ভিতরের দিকে টানা হয়ে থাকে। ফলে সাইজটা কি হয়ে থাকে? সাইজটা ধর এরকম ছিল, এরকম থেকে ছোট হয়ে যায়। তাকে আমরা কি বলে থাকি? ধর সাইজটা ছোট হয়ে যাচ্ছে, সাইজটা ছোট হয়ে যাচ্ছে, আর এটাকে আমরা কি বলে থাকছি? একেই আমরা বলে থাকছি যে এটা হলো ল্যান্থানয়েড সংকোচন। এবার আমরা আরেকটা কনসেপ্ট দেখবো যে
পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। স্যার পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় কি করে করতে পারি? দেখ তোরা আব্বাও প্রিন্সিপাল অনুযায়ী ইলেকট্রনিক কনফিগারেশন লেখা শিখে নিয়েছিস। এরপরে আমরা যদি একটা প্রপার ইলেকট্রনিক কনফিগারেশন করি, তার যে লাস্ট ইলেকট্রনটা যেখানে প্রবেশ করবে সেই কনসেপ্টটাকে ধরে আমরা যদি এগোই, তাহলে আমরা প্রত্যেকটা এলিমেন্টের ব্লক, পিরিয়ড অ্যান্ড গ্রুপ দিতে পারি। তাহলে আমরা কি দেখব, যে ধর 32 এর ইলেকট্রনিক কনফিগারেশন করবো কি রকম করে, 1s2 2s2 2p6, এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি যাতে তোরা ভালো বুঝতে পারিস। 2p6, তারপর দেখ 3s2 3p6 4s2 3d10 and 4p2, ঠিক আছে, টোটাল 32টা। এরপর স্যার লাস্ট ইলেকট্রনটাকে নিয়ে আপনি আলোচনা করতে বলেছেন। তাহলে লাস্ট ইলেকট্রনটা সেটা নিয়ে যদি আমরা দেখি, সেটা কি, সেটা হচ্ছে আমাদের 4p2, ঠিক আছে, কত, 4p2। স্যার এই 4 থেকে আমরা কি বুঝতে পারি? এই 4 থেকে আমরা বুঝতে পারবো এটা কোন পিরিয়ড বা পর্যায় এলিমেন্ট। তাহলে এটা কত পর্যায়? 4th পিরিয়ডের এলিমেন্ট। এটা থেকে আমরা কি দেখতে পাই? ব্লক দেখতে পাই। তাহলে এটা কোন ব্লকের এলিমেন্ট? পি ব্লকের এলিমেন্ট। এবং এই যে ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে সেটা অনুযায়ী আমরা কি দেখতে পাবো? গ্রুপ দেখতে পাবো। সেটা অনুযায়ী আমরা গ্রুপ দেখতে পাবো। বোঝা গেল? এরপরে তোরা যদি একটু প্রপারলি দেখিস যে স্যার তাহলে এস ব্লকে কুইক গ্রুপ করবে কটা ইলেকট্রন ঢুকলে, দেখ আমি বলে রাখি, যদি এস ব্লক হয়ে থাকে তাহলে একটা ইলেকট্রন যদি এই পজিশনে থাকে তখন আমরা তাকে কি বলবো? তাকে আমরা বলবো গ্রুপ 1 এর এলিমেন্ট। যদি দুটো থাকে তাকে আমরা বলবো গ্রুপ 2 এর। পি ব্লকের ক্ষেত্রে যদি একটা ইলেকট্রন থাকে সেটা হবে গ্রুপ 13, দুটো ইলেকট্রন থাকলে গ্রুপ 14, তিনটে ইলেকট্রন থাকলে গ্রুপ 15, চারটে ইলেকট্রন থাকলে গ্রুপ 16, পাঁচটা ইলেকট্রন থাকলে গ্রুপ 17 এন্ড যদি ছটা ইলেকট্রন থাকে তাহলে গ্রুপ 18 বা নোবেল গ্যাস স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। এইভাবে তোরা ডি ব্লকের ক্ষেত্রেও করতে পারিস। ডি এতে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে সেটা কোথায় হচ্ছে? ডি এতে দেখ এক সেকেন্ড সরি, ডি এতে যদি একটা ইলেকট্রন থাকে সেটা হলো গ্রুপ 3, দুটো ইলেকট্রন থাকলে গ্রুপ 4, তিনটে ইলেকট্রন থাকলে গ্রুপ 5, এইভাবে যদি চলতে থাকে তাহলে কি হয়ে যাবে? তাহলে কি হয়ে যাবে? যদি 9টা ইলেকট্রন থাকে তাহলে গ্রুপ 11, 10টা ইলেকট্রন থাকলে গ্রুপ 12। বোঝা গেল? তাহলে কি করে বার করব ডি ব্লকের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা? ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে? গ্রুপ কি করে ক্যালকুলেশন করব ক্লিয়ার হয়ে গেল? তাহলে এইভাবে আমরা প্রপার ইলেকট্রনিক কনফিগারেশন থেকে লাস্ট এলিমেন্টটা দেখে আমরা গ্রুপ, পিরিয়ড অ্যান্ড ব্লক ক্যালকুলেশন করতে পারি। তাহলে তোদের এক্সাম্পল কি দিয়ে দিচ্ছি আমি, যেটা হোমওয়ার্ক থাকবে তোরা কমেন্ট বক্সে জানাবি কি কি স্যার দিচ্ছেন। দেখ 1 নম্বর হলো 19, 2 নম্বর হলো তোদের 35, 3 নম্বর হলো 39, ঠিক আছে? এইগুলো তোরা কমেন্ট কর, COMMENT কমেন্ট করো, জলদি কমেন্ট করো, ঠিক আছে? চলো এরপরে আমাদের যেটা আসবে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যে কনসেপ্ট এলো সেটা হলো আমাদের পর্যায় সারণীর কি নির্ণয়? ইউপ্যাক নমিনক্লেচার নির্ণয়। স্যার পর্যায় সারণীর ইউপ্যাক নমিনক্লেচার জানার আগে আমাদেরকে যেটা জানতে হবে যে যদি 0 থাকে সেটাকে আমরা কি বলবো? 0 থাকলে আমরা সেটাকে বলবো নীল, যদি 1 থাকে আন, 2 থাকলে বাই, 3 থাকলে ট্রাই, 4 থাকলে কোয়াড, 5 থাকলে পেন্ট, 6 থাকলে হেক্স, 7 থাকলে হেপ, 8 থাকলে অট, 9 থাকলে 9 থাকলে ইন। ঠিক আছে? বোঝা গেল? এইভাবে করব। স্যার তাহলে আমি কি এটা বলতে পারি যে ধরুন 101 আছে, ধরুন স্যার 112 আছে, ধরুন স্যার 115 আছে বা 116 আছে, স্যার এদের ইলেকট্রনিক মানে সরি এদের ইলেকট্রনিক কনফিগারেশন নয়, এদের স্যার নামকরণ কি হতে চলেছে? দেখ তোরা প্রত্যেকটা নাম লিখবি, 1 থাকলে নীল, 2 থাকলে আন, এইভাবে লেখার পর এর লাস্টে IUM ইয়াম যোগ করে দিবি, ইয়াম। তাহলে স্যার 101 এর নাম কি এরকম হবে? আন, নীল, আন প্লাস ইয়াম, আননীলানিয়াম। এটা হবে কি স্যার? একদম ঠিক, আননীলানিয়াম। এটা শুনতে অদুয়ার লাগলেও এটাই সত্যি। আর স্যার এদের যদি শর্ট নমিনক্লেচার লিখি কি করে করব? যে এদের প্রথমের যে অক্ষরগুলো আছে সেগুলো লিখবি, মানে আনের ইউ, এন এন্ড ইউ এরকম লিখতে পারিস তোরা। তারপরে কি করবি? দেখ আন, আন বাই, আন বাই প্লাস ইয়াম, আন বাই ইয়াম। এটা হবে? একদম এটাই হবে। তাহলে প্রথম অক্ষর কি? ইউ, ইউ বি, এভাবে লিখতে পারিস। তারপরে স্যার কি হবে? তারপরে দেখ এরকম হবে আন, আন হেক্স প্লাস ইয়াম,
আনহেক্সিয়াম এটা হবে তোদের, বোঝা গেল? তাহলে কি হয়ে যাবে তোদের? ইউ ইউ তারপর এইচ, কি হয়ে গেল? ইউ ইউ এইচ। এইরকম শর্ট নামকরণ তোরা লিখতে পারিস। বোঝা গেছে? প্রপারলি বোঝা গেছে নাকি কারো ডাউট আছে? ডাউট থাকলে কমেন্টে বল, আমি রিপ্লাই করে দেবো। ঠিক আছে, এরপরে দেখ তোদের নামকরণ তো হয়ে গেল। এরপর এখানে কিছু নামকরণ নাম দেওয়া আছে। 104 হলে কি হবে? 105, 106, 107 এইভাবে লেখা আছে। এবং তার যে 105, 6 যে এলিমেন্ট গুলো তাদের নামকরণ গুলো আমরা প্রপার লিখে দিয়েছি। এটা লাস্ট যে রেডিও অ্যাক্টিভ যে এলিমেন্ট বা পিরিয়ড 7 এর যে এলিমেন্ট সেখান থেকেই তোরা দেখতে পেতে পারিস। তো এটা একটু দেখে নিস। তাহলে একটা পার্ট আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা পর্যায় সারণীর নেক্সট স্টেপেতে জাম্প করব। পর্যায় সারণীর নেক্সট স্টেপেতে আমরা কি দেখতে পাবো? পর্যায়বৃত্ততা ধর্ম সম্পর্কে আমরা আলোচনা দেখতে পাবো। স্যার পর্যায়বৃত্ততা ধর্মটা কি? দেখো, যদি তোমাদের প্রপারলি বলি যে পর্যায়বৃত্ততা ধর্ম জিনিসটা হলো এরকম যে, দেখো আমরা পিরিয়ডিক টেবিলকে কিরকম দেখেছিলাম? পিরিয়ডিক টেবিলে পিরিয়ডিক এলিমেন্ট গুলো একটা নির্দিষ্ট পর্যায় বরাবর সাজানো হয়েছিল, দেখতে পেয়েছিলাম। এরপরে যখন পর্যায় বরাবর সাজানো হয় তখন আমরা যে সমস্ত ধর্মগুলো একটা এলিমেন্টে থাকে, কেমন? অ্যাটমিক রেডিয়াস মানে কি? পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীয় ব্যাসার্ধ, আয়োনাইজেশন এনথালপি, ইলেকট্রন গেইন এনথালপি, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, আয়তন, যোজ্যতা, এই সমস্ত গুলো, জারণ বিজারণ ক্ষমতা, এইগুলো আমরা দেখতে পাবো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে এবং গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে এলে এগুলো বাড়া কমা করতে থাকে। আর এর উপরে ভিত্তি করে আমরা পর্যায়বৃত্ততা ধর্মগুলোকে প্রকাশ করে থাকি। তাহলে পর্যায়বৃত্ততা ধর্ম কাকে বলে বোঝা গেছে। এরপরে পর্যায়বৃত্ততা ধর্ম আমরা কাকে বলি সেটা জানার পর আমাদেরকে যেটা প্রপারলি এবার প্রথমে জেনে নিতে হবে সেটা হলো আবরণী প্রভাব বা শিল্ডিং এফেক্ট। স্যার আবরণী প্রভাব বা শিল্ডিং এফেক্ট কি? শিল্ডিং মানে স্যার শিল্ড দিয়ে কিছু কিছু আসছে। হ্যাঁ দেখো, তোমরা কি দেখেছিলে ক্যাপ্টেন আমেরিকার কি ছিল? শিল্ড ছিল, ছিল তো? হ্যাঁ কি না? আমি ঠিক বলছি কি কমেন্ট করবে। দেখো, তাহলে আমরা যদি শিল্ডিং এফেক্টকে প্রপারলি দেখি, তার মানে কোন জিনিসকে অন্য একটা জিনিসের থেকে আলাদা করে রাখার ক্ষমতা। যেমন আগেকার দিনে কি হতো যে এখানে একটা রাজা আছে, রাজার ওয়াইফ আছে, ধরো রাজার ওয়াইফ আছে, আর এখানে একটা সৈন্য এসেছে, ঠিক আছে, রানীমা হাজির হয়েছি আমি, এখানে আপনার জন্য বার্তা আছে। কিন্তু রানীমা তার সঙ্গে দেখা করবে না, আর রানীমাকে ওই সৈন্যটার থেকে আলাদা করে রাখার জন্য কে এখানে কাজ করছে? এই যে পর্দাটা আছে, এই পর্দাটা কাজ করছে। ঠিক তেমনই এই পর্দাটা সিল্ড করে রাখলেও এদের দুজনের মধ্যে কিন্তু ইন্টারঅ্যাকশন হচ্ছে। ঠিক এই কনসেপ্টটা যদি আমরা পিরিয়ডিক টেবিলে লাগাই তখন আমরা দেখতে পাবো এইখানে ধরো একটা নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের কি আছে? একটা তোমার কক্ষপথ আছে। এই কক্ষপথের বাইরের কক্ষে যে ইলেকট্রনটা প্রেজেন্ট আছে, এই বাইরের কক্ষের ইলেকট্রনটার ওপর নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশন, ওই নিউক্লিয়াসের অ্যাট্রাকশনকে প্রভাবিত করছে কারা? সেই এলিমেন্ট গুলো বা সেই কক্ষপথ গুলো যেগুলো ওই নিউক্লিয়াস এবং ওই যে বাইরের কক্ষের নিউক্লিয়াসটা এবং বাইরের কক্ষে যে ইলেকট্রনটা আছে তাদের মধ্যেকার যে কক্ষপথ গুলো আছে, আর সেই কক্ষপথে যে ইলেকট্রন গুলো প্রেজেন্ট আছে সেই ইলেকট্রন গুলো ওই নিউক্লিয়াস আর ইলেকট্রনটার প্রতি আকর্ষণ বলটাকে কমিয়ে দিচ্ছে, সিল্ড করে দিচ্ছে, বাধা দিচ্ছে। আর এই যে প্রভাব, একেই আমরা কি বলে থাকি? সিল্ডিং এফেক্ট বলে থাকি। বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার আছে? তাহলে কাকে সিল্ডিং এফেক্ট বললাম। এবার তোমরা যদি জানো যে সিল্ডিং এফেক্টের ক্রমটা কিরকম হয়, সিল্ডিং এফেক্টের ক্রম হয় এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি এন্ড গ্রেটার দেন এ। স্যার আচ্ছা, এটা শিল্ডিং এফেক্টের ক্রম হয়? হ্যাঁ 100 বার, এটাই শিল্ডিং এফেক্টের ক্রম হয়ে থাকে। কারণ এস ব্লকের ক্ষেত্রে শিল্ডিং এফেক্ট ভেরি গুড, মানে সব থেকে ভালো হয়ে থাকে, ঠিক আছে। পি ব্লকের ক্ষেত্রে শিল্ডিং এফেক্টটা গুড, মানে ঠিকঠাক, চলো চলে যাবে এরকম হয়ে থাকে। ডি ব্লকের ক্ষেত্রে ব্যাড এন্ড এ ব্লকের ক্ষেত্রে ভেরি ব্যাড হয়ে থাকে। স্যার এস ব্লকের ক্ষেত্রে সব থেকে ভালো, এ ব্লকের ক্ষেত্রে সব থেকে খারাপ কেন হলো? দেখো, এস ব্লকের ক্ষেত্রে সব থেকে ভালো হওয়ার প্রধান কারণ হলো এস ব্লকে যে এলিমেন্ট গুলো রয়েছে সেই এলিমেন্ট বা এস যে পিরিয়ড বা সরি ব্লকটা রয়েছে বা এস যে তোমার সরণিটা রয়েছে সেটা নিউক্লিয়াসের সব থেকে কাছে থাকে এবং এ ব্লকটা সব থেকে দূরে থাকে। সেই কারণে এস ব্লকের ক্ষেত্রে আবরণী প্রভাবটা সব থেকে বেশি হয়, কিন্তু এফ ব্লকের ক্ষেত্রে আবরণী প্রভাব সব থেকে খারাপ হয়ে থাকে। চলো এবার তোমরা যদি প্রপারলি একটু লক্ষ্য করো দেখতে পাবে যে শিল্ডিং এফেক্টটা ওপর থেকে নিচের দিকে মানে টপ টু বাটম গ্রুপ ওয়াইজ ওপর থেকে নিচের দিকে যখন নামে, মানে টপ টু বাটম মানে ওপর থেকে নিচের দিকে যখন নামছে, শিল্ডিং কি হচ্ছে? শিল্ডিং বাড়ে এবং
যখন লেফট টু রাইট যায় তখন শিল্ডিংটা প্রায় প্রায় কনস্ট্যান্ট থাকে, খুব একটা বাড়া কমা করে না। বোঝা গেল? খুব একটা বাড়া কমা করে না, কনস্ট্যান্ট থাকে। এরপরের কনসেপ্ট আমাদের যেটা আসবে সেটা হতে চলেছে আমাদের পর্যায়বৃত্ততা ধর্ম। স্যার পর্যায়বৃত্ততা ধর্ম মানে আপনি কি বলতে চাইছেন? দেখো, আমরা পর্যায়বৃত্ততা ধর্মের যে কার্যকারী নিউক্লিয়ার চার্জ সম্পর্কে এবার পড়ব। কার্যকারী নিউক্লিয়ার চার্জকে আমরা জেড দিয়ে ডিনোট করে থাকি। আর কার্যকারী নিউক্লিয়ার চার্জ হলো কার্যকর চার্জ, মানে যেটা অ্যাকচুয়াল চার্জ রয়েছে সেটা। এবার তোমরা যখন দেখেছিলে, দেখো এখানে একটা নিউক্লিয়াস আছে, আর এই নিউক্লিয়াসের এইরকম চারদিকে কক্ষপথ রয়েছে, বাইরের কক্ষে একটা ইলেকট্রন রয়েছে এবং বাইরের কক্ষে ইলেকট্রনটা ভেতরের নিউক্লিয়াসটা অ্যাট্রাক্ট করে রয়েছে। এইবার এর ভেতরেও কি আছে? ইলেকট্রন রয়েছে। এই ইলেকট্রনটা এই বাইরের কক্ষের যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটাকে মানে আকর্ষণ করার চেষ্টা করছে, বাট এই ভেতরের কক্ষের ইলেকট্রনগুলো শিল্ডিং এফেক্ট লাগাচ্ছে বলে এরা সেই পরিমাণে অ্যাট্রাক্ট করতে পারছে না যে পরিমাণে ওরা অ্যাট্রাক্ট করতে চাইছে। তাহলে আমরা কি দেখতে পাবো? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মানে কার্যকরী আধান যদি আমরা দেখি জেড এফেক্টিভ সমান আমরা কি দেখতে পাবো? যে অ্যাকচুয়াল যে অ্যাট্রাকশন মাইনাস শিল্ডিং এফেক্ট। ঠিক আছে, মানে কি? অ্যাট্রাকশন মানে টোটাল অ্যাট্রাকশন, টোটাল যে আকর্ষণ, ঠিক আছে, অ্যাট্রাকশন মাইনাস শিল্ডিং, টোটাল অ্যাট্রাকশন মাইনাস শিল্ডিং। টোটাল অ্যাট্রাকশনকে জেড দিয়ে লিখতে পারি, শিল্ডিংকে যদি এস দিয়ে ডিনোট করি, তাহলে এইটা হলো আমাদের জেড এফেক্টিভের ফর্মুলা। কি জেড এফেক্টিভের ফর্মুলা হতে চলেছে? জেড মাইনাস এস। বোঝা গেল? জেড এফেক্টিভের ফর্মুলা জেড মাইনাস এস। এবার জেড এফেক্টিভ ওপর থেকে নিচের দিকে যত নামে তত জেড এফেক্টিভটা বাড়তে শুরু করে। ওপর থেকে নিচের দিকে নামলে জেড এফেক্টিভ বাড়ে এবং লেফট টু রাইটে গেলে সেরকম কোনো চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট থাকে। বোঝা গেল? চলো, এরপরে আমাদের যেটা মানে 3 নম্বর যেটা আসছে সেটা হতে চলেছে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ। স্যার পারমাণবিক ব্যাসার্ধ মানে কি? পারমাণবিক ব্যাসার্ধ মানে আমরা যদি তোমাকে প্রপারলি বলি তাহলে হবে, ধরো এটা একটা নিউক্লিয়াস রয়েছে, এই নিউক্লিয়াসটার লাস্ট যে কক্ষপথ আছে মানে আউটার মোস্ট যে কক্ষপথ, সেই কক্ষপথের যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনটা ওই নিউক্লিয়াসটাকে কি করছে? প্রপার ভাবে অ্যাট্রাক্ট করে আছে। আর ওই যে বাইরের কক্ষের যে ইলেকট্রন এবং যে মধ্যকার যে নিউক্লিয়াসটা রয়েছে তাদের দুজনের মধ্যে যে আকর্ষণ বল আর তাদের ফলে যে অ্যাটমের যে রেডিয়াস আসছে, মানে কি নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের ইলেকট্রনের যে দূরত্ব, তাকে আমরা কি বলছি? তাকেই আমরা পারমাণবিক ব্যাসার্ধ বলছি। মানে আমরা কি বলতে পারি? নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের ইলেকট্রনের দূরত্ব। নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের ইলেকট্রনের যে দূরত্ব তাকে আমরা কি বলছি? তাকেই আমরা বলছি জেড, সরি, তাকেই আমরা বলছি পারমাণবিক ব্যাসার্ধ। তাকে আমরা আর দিয়ে ডিনোট করতে পারি। বোঝা গেল? এবার পারমাণবিক ব্যাসার্ধকে যদি তোমরা ভাগ করো, পারমাণবিক ব্যাসার্ধকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। তার আগে বলে দিই, পারমাণবিক ব্যাসার্ধ যদি লেফট থেকে রাইটে যায় তখন কি হলো? তখন পারমাণবিক ব্যাসার্ধ কমে, আর যখন টপ টু বটম বা গ্রুপ ওয়াইজ আসি তখন পারমাণবিক ব্যাসার্ধটা বাড়ে। স্যার কেন বাড়ে? কারণ দেখো ওপর থেকে নিচের দিকে যত আসছি তত এ, তারপর কি পি ডি এফ ইত্যাদি ইলেকট্রনের তো যে কক্ষপথ গুলো আছে সেগুলো বাড়তে শুরু করছে। যত কক্ষপথ বাড়ছে সাইজটা বড় হচ্ছে, আর তাই জন্য আমরা বলি ওপর থেকে নিচের দিকে এলে তোমার পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে। এরপরে পারমাণবিক ব্যাসার্ধকে আমরা টোটাল 3টে ভাগে ভাগ করতে পারি। স্যার কি কি ভাগে ভাগ করতে পারেন? দেখো, প্রথমে 1টা 2টো 3টে ভাগে ভাগ করে। একটা হলো সমযোজী ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ, একটা হলো আয়নীয় ব্যাসার্ধ, আর একটা হলো ভ্যান্ডার ওয়াল, ভ্যান্ডার ওয়ালস রেডিয়াস বা ব্যাসার্ধ। ঠিক আছে, এরপরে আমরা যদি প্রপারলি লক্ষ্য করি সমযোজী ব্যাসার্ধ কাকে বলবো? ধরো যাদের মধ্যে সমযোজী বন্ধন আছে এইরকম দুটো যে কণা বা অ্যাটম যারা যৌগ তৈরি করেছে, ধরো একটা আর এই ধরো দুটো, ঠিক আছে, এবার এদের মধ্যবর্তী নিউক্লিয়াস, এদের মধ্যবর্তী নিউক্লিয়াস, এই দুটো নিউক্লিয়াসের যে দূরত্বটা, এই দুটি মধ্যবর্তী নিউক্লিয়াসের যে দূরত্ব, এদের যে দূরত্বটা তাকেই আমরা কি বলছি? সমযোজী ব্যাসার্ধ বলছি। কি বলছি? সমযোজী ব্যাসার্ধ বলছি। এরপরে আমরা যদি প্রপারলি লক্ষ্য করি আয়নীয় ব্যাসার্ধ কাকে বলবে? ধরো এটা আয়ন আছে, একটা আয়ন আর একটা আয়ন, দুটো আয়ন আছে,
দুটো আয়নের এই যে মধ্যবর্তী নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী যে টোটাল দূরত্ব তার যে হাফ, তার হাফটাকে বলা হয় কি আয়নীয় ব্যাসার্ধ। তার হাফকে কি বলা হয়ে থাকে? আয়নীয় ব্যাসার্ধ বলা হয়ে থাকে। এরপরে আমরা যেটা আসবো সেটা হলো আমাদের ভ্যান ডার ওয়াল রেডিয়াস, আর এটা গ্যাসিয়াস অ্যাটমের ক্ষেত্রে আমরা নির্ধারণ করে থাকি। ভ্যান ডার ওয়াল রেডিয়াস আমরা গ্যাসিয়াস আয়নের ক্ষেত্রে নির্ধারণ করে থাকি, কারণ আমি তোমাদেরকে ফার্স্ট যে লেকচার সেইখানেই পড়িয়েছিলাম যে পদার্থের গ্যাসীয় অবস্থা, পদার্থের গ্যাসীয় অবস্থাতে কি দেখেছিলে তোমরা? ভ্যান ডার ওয়াল ইকুয়েশন কারেকশন দেখেছিলে, ঠিক আছে? তাহলে ভ্যান ডার ওয়াল কার ক্ষেত্রে এসেছিল? গ্যাসের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে বলতে পারি যে দুটো যে গ্যাসিয়াস অ্যাটম আছে, ধরো একটা আর দুটো, ঠিক আছে, দুটো গ্যাসিয়াস অ্যাটমের যে মধ্যবর্তী নিউক্লিয়াস, সেই মধ্যবর্তী নিউক্লিয়াসের দূরত্বের যে অর্ধেক তাকে আমরা কি বলছি? ভ্যান ডার ওয়াল রেডিয়াস বলছি। আর এই তিনটের মধ্যে যদি আমরা কম্প্যারিজন করি তাহলে সব থেকে বড় আসে রেডিয়াস অফ ভ্যান ডার ওয়ালস, তারপর আসে রেডিয়াস অফ আয়নিক, ঠিক আছে, আয়নিক রেডিয়াস, তারপরে আসে রেডিয়াস অফ কোভ্যালেন্ট বা সমযোজী। বোঝা গেছে? হ্যাঁ কিনা বলো, বোঝা গেছে? হ্যাঁ কিনা? চলো, পারমাণবিক ব্যাসার্ধ কমপ্লিট। তাহলে এরপরে আমাদের যেটা আসছে সেটা হলো আইসো ইলেকট্রনিক পিসিস। স্যার আইসো ইলেকট্রনিক পিসিস মানে কি? কারণ আয়নিক রেডিয়াস জানার আগে আমাদের আইসো ইলেকট্রনিক পিসিস সম্পর্কে জানতে হবে। স্যার আইসো ইলেকট্রনিক পিসিস মানে কি? আইসো, আইসো মানে কি? সেম, ঠিক আছে, আর ইলেকট্রনিক মানে কি? যার মধ্যে ইলেকট্রন প্রেজেন্ট আছে, মানে সেম নাম্বার অফ ইলেকট্রন যাদের মধ্যে প্রেজেন্ট আছে তাদেরকে আমরা আইসো ইলেকট্রনিক স্পিসিস বলে থাকি। বোঝা গেল? তাহলে আইসো ইলেকট্রনিক স্পিসিস মানে কি? মানে একই সংখ্যক ইলেকট্রন বর্তমান, যাদের মধ্যে একই সংখ্যক ইলেকট্রন বর্তমান তাদেরকে আমরা কি বলে থাকি? আইসো ইলেকট্রনিক স্পিসিস বলে থাকি। বোঝা গেছে? স্যার এটা তো বুঝে নিলাম, এবার স্যার আয়নিক ব্যাসার্ধটাকে কি করে করতে পারি? দেখো এরপরে আমরা যে কনসেপ্টটা আসবো তাদেরকে বলবো আয়নিক ব্যাসার্ধ। তাহলে আইসো ইলেকট্রনিক স্পিসিসের যদি উদাহরণ বলি আমরা, তাহলে কি দেখতে পাবে? দেখো ফ্লুরিন মাইনাস, অক্সিজেন 2 মাইনাস, নাইট্রোজেন 3 মাইনাস, ঠিক আছে, এইগুলো কি দেখবে সবার মধ্যে দেখো 10টা 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 ইলেকট্রন প্রেজেন্ট আছে, ঠিক আছে? তাহলে এদেরকে কি বলবো? এরা হলো আইসো ইলেকট্রনিক স্পিসিস। তাহলে এদেরকে আমরা কি বলতে পারি? আইসো ইলেকট্রনিক স্পিসিস। এরপরে আইসো ইলেকট্রনিক স্পিসিসের মধ্যে আমরা যেটা পড়বো সেটা হলো আমাদের আয়নীয় ব্যাসার্ধ। স্যার আয়নীয় ব্যাসার্ধের ব্যাপারটা যদি একটুখানি বলেন। দেখো আয়নীয় ব্যাসার্ধ মানে কি? তোমরা কখন একটা পরমাণুকে আয়নে পরিণত করো? ধরো আয়নে পরিণত করার জন্য একটা পরমাণুকে হয় ইলেকট্রন নিতে হবে, না হলে ইলেকট্রন দিতে হবে। এটাই তো কনসেপ্ট, হয় ইলেকট্রন নিতে হবে না ইলেকট্রন দিতে হবে। তাহলে এবার যদি আমরা দেখি, ধরো একটা পেরেন্ট অ্যাটম আছে, পেরেন্ট অ্যাটম ধরো আছে এক্স, এই এক্স থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে সেটা কি হয়ে যাবে? এক্স প্লাস বা ক্যাটায়ন, কি হয়ে যাবে? ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন। আর এই যে এক্স আছে, এক্স এ যদি একটা ইলেকট্রন প্রবেশ করে তাহলে সেটা হয়ে যাবে অ্যানায়ন। তাহলে কি হয়ে যাবে সেটা? সেটা হয়ে যাবে তাহলে অ্যানায়ন বা নেগেটিভ আয়ন, ঠিক আছে? এবার তোমরা যদি বলো স্যার পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন জিনিসটা কি বলছেন? পজিটিভ আয়ন মানে হলো ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন, নেগেটিভ আয়ন মানে ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন, ঠিক আছে? এবার তোমরা দেখো যে যার মধ্যে ইলেকট্রন ঢুকছে মানে নতুন কক্ষপথের অ্যাডিশন হচ্ছে, তাহলে তার ক্ষেত্রে কি হবে? সাইজটা বাড়তে থাকবে। আর যার মধ্যে থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে মানে কি হচ্ছে? তার সাইজটা কমছে, তাহলে ক্যাটায়নের সাইজ কি হবে? ছোট হতে থাকবে। মানে আমি কি বলতে চাইলাম, দেখো ধরো এখানে আছে সোডিয়াম, সোডিয়ামের কটা ইলেকট্রন থাকে? 11টা। এবার এখান থেকে Na প্লাস হলো, Na প্লাস হলে কটা ইলেকট্রন হয়ে যাবে? 10টা ইলেকট্রন হয়ে যাবে। এবার এদের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 1s2 2s2 2p6, ঠিক আছে, এন্ড এরকম হয়ে গেল টোটাল 2p6 স্টেবল কনফিগারেশন। এবার এর ক্ষেত্রে তুমি কি দেখেছো যে এই রকম ধরো সাইজটা ছিল, এবার একটা ইলেকট্রন কমে যাওয়ার জন্য সাইজটা কিরকম হয়ে যাবে? একটা বাইরের কক্ষপথটা উড়ে যাবে, সাইজটা ছোট হয়ে যাবে। তাহলে এবার ক্লোরিনের ক্ষেত্রে যদি দেখো, ক্লোরিনের ক্ষেত্রে কত? ক্লোরিনের ক্ষেত্রে কত ইলেকট্রন ছিল? 17টা। তাহলে ক্লোরিন যদি একটা ইলেকট্রন নেয় কটা হবে? 18টা। এবার সে যখন ইলেকট্রন গ্রহণ করেছে সে স্টেবল হয়েছে, ইলেকট্রন গ্রহণ করেছে মানে নতুন কক্ষপথের অ্যাডিশন হচ্ছে এখানে বা নতুন কক্ষপথ ইলেকট্রন আসছে, তাহলে এর ক্ষেত্রে সাইজটা ছোট থেকে বড় হয়ে যাবে আর এর ক্ষেত্রে সাইজটা
ডিক্রিজ হবে। তাহলে ক্যাটায়নে যখন পরিণত হয় সাইজ কমে, অ্যানায়নে যখন পরিণত হয় সাইজ বাড়ে। আর নিউট্রালের ক্ষেত্রে সাইজ নর্মাল থাকে, আগেই দেখে নিয়েছো। এবার তোমাদের যদি একটা এক্সাম্পল করাই, ঠিক আছে, কি বলবে যে এদের কি বলেছে ক্রম অনুযায়ী সাজাও, অনুযায়ী সাজাও। ধরো তোমাকে কি দিয়ে দিয়েছে, হ্যাঁ তোমাকে ধরো এটা দিয়ে দিয়েছে বেরিলিয়াম, না বেরিলিয়াম বলবো না, ধরো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম 2+, তারপরে কে আসছে ম্যাগনেসিয়াম 2+ এর পর আসছে ধরো হ্যাঁ ধরো সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম প্লাস, তারপর নাইট্রোজেন 3-, ফ্লুরিন মাইনাস, অক্সিজেন 2-, তারপর নিয়ন আছে। আরে তারপরে জানো কি আছে, তারপরে আছে ধরো নিয়ন, ঠিক আছে, এরকম আছে। এদেরকে ধরো ক্রম অনুযায়ী সাজাতে বলেছে। তাহলে আমি তোমাকে কি বললাম যে ক্যাটায়ন, ক্যাটায়ন হলে কি হবে, ক্যাটায়ন যদি হয় তাহলে কি হবে সাইজ কমবে, যদি অ্যানায়ন হয় অ্যানায়ন হলে সাইজ বাড়বে, ক্যাটায়ন হলে সাইজ কমবে, অ্যানায়ন হলে সাইজ বাড়বে। তাহলে এদের অর্ডারটা কি হবে, যার মাথায় যত বেশি নেগেটিভ তার সাইজ তত বড়, এটা মনে রাখবে, যার মাথায় যত বেশি নেগেটিভ তার সাইজ তত বড়, যার মাথায় যত বেশি পজিটিভ তার সাইজ তত ছোট। তাহলে এদের অর্ডারটা কি লিখতে পারি আমরা, তাহলে Mg2+, তার থেকে বড় হবে Na+, তারপরে হবে নিয়ন, তারপরে হবে ফ্লুরিন মাইনাস, অক্সিজেন 2-, এন্ড নাইট্রোজেন 3-, সব থেকে বড় হবে। এইটা হবে তোমাদের আসল অর্ডারটা। বোঝা গেছে হ্যাঁ কিনা বলো, বোঝা গেছে হ্যাঁ কিনা কমেন্ট করে জানিও। এবার দেখো তারপরে আমরা যে নেক্সট কনসেপ্টে আসবো সেটা হলো আমাদের আয়নীকরণ এনথ্যালপি। স্যার আয়নীকরণ এনথ্যালপি মানে কি বোঝাচ্ছে, আয়নীকরণ এনথ্যালপি বা আয়োনাইজেশন এনথ্যালপি। দেখো আয়োনাইজেশন এনথ্যালপি বলতে বলা হয়ে থাকে হ্যাঁ, এবার আয়োনাইজেশন এনথ্যালপি বলতে কি বলা হয়ে থাকে, আয়োনাইজেশন এনথ্যালপি বলতে বলা হয়ে থাকে যে একটা গ্যাসীয় অবস্থায় কোনো বিচ্ছিন্ন পরমাণুর বহিস্থ কক্ষ থেকে একটি ইলেকট্রনকে বার করে দিতে যে পরিমাণ এনার্জি রিলিজ হয়ে থাকে, সরি প্রয়োজনীয় ন্যূনতম এনার্জিটা, ঠিক আছে। এবার তোমরা যদি প্রপারলি দেখো তাহলে কি দেখতে পাবে, দেখো এখানে একটা নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াস এটা ধরো ইলেকট্রন, ঠিক আছে, এর বাইরের কক্ষে ধরো একটা ইলেকট্রন আছে। এবার এই ইলেকট্রনটাকে বার করে দেবো, করে দিতে ন্যূনতম যে এনার্জির প্রয়োজন হবে, ঠিক আছে, অপসারণ করতে প্রয়োজনীয় যে ন্যূনতম যে এনার্জি লাগবে তাকে কি বলবো, আয়োনাইজেশন এনথ্যালপি। যে ন্যূনতম এনথ্যালপি লাগবে তাকে আমরা কি বলি, আয়োনাইজেশন এনথ্যালপি বলে থাকি। বোঝা গেছে, ক্লিয়ার আছে, চলো এবার মনে রাখবে আয়োনাইজেশন এনথ্যালপি সামনের দিকে বাড়ে, মানে স্যার এটা কি বললেন, দেখো আমি তোমাদের বলছি ধরো এক্স আছে, এক্স থেকে একটা ইলেকট্রন তুমি অপসারণ করছো, করতে এখানে যে এনার্জিটা লাগবে তাকে আয়োনাইজেশন এনার্জি বলবো, কারণ এক্স থেকে এক্স প্লাস করার জন্য যে এনার্জিটা লেগেছে তাকে আমরা কি বলছি, এক্স থেকে এক্স প্লাস করার জন্য যে এনার্জি লেগেছে তাকে আমরা আয়োনাইজেশন এনার্জি বললাম। এরপরে তুমি প্রপার ওয়েতে দেখতে পাবে, প্রপার ওয়েতে দেখতে পাবে স্যার এইটা হলো আয়োনাইজেশন এনার্জির কনসেপ্ট স্যার আপনার, ঠিক আছে। এরপরে স্যার আমি কি দেখতে পাবো, এরপরে স্যার আমি দেখতে পাবো যে এই যে আয়োনাইজেশন এনার্জি 1, এর থেকে আয়োনাইজেশন এনার্জি ধরুন আমি বলছি এই এক্স, এটা মন দিয়ে দেখো, এক্স থেকে একটা ইলেকট্রন বেরোলো, বেরিয়ে হলো এক্স প্লাস, আবার এক্স প্লাস থেকে একটা, আবার এখান থেকে একটা ইলেকট্রন বেরোলো, বেরিয়ে হলো X2+, আবার এখান থেকে একটা ইলেকট্রন বেরোলো, বেরিয়ে হলো X3+। ঠিক এইভাবে যদি তুমি প্রপারলি স্টাডি করো তাহলে একটা ইলেকট্রন বার করার সময় যে এনার্জি ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, দুটো ইলেকট্রন করার সময় যেখানে এনার্জি লেগেছে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি, 3 নম্বর ইলেকট্রন বার করার জন্য যে এনার্জিটা তৈরি হয়েছে তাকে বলা হয় থার্ড আয়োনাইজেশন এনার্জি। আর এই আয়োনাইজেশন এনার্জি যত এগোতে থাকবে তত আমাদের কি হতে থাকবে, তত আয়োনাইজেশন এনার্জির মাত্রাটা বাড়তে থাকবে। মানে এখান থেকে যদি তুমি প্রপারলি স্টাডি করো, প্রপারলি স্টাডি করলে দেখতে পাবে আয়োনাইজেশন এনার্জি 3 ইজ গ্রেটার দেন আয়োনাইজেশন এনার্জি 2 ইজ গ্রেটার দেন আয়োনাইজেশন এনার্জি 1, এইটা হতে থাকবে। বোঝা গেছে, বোঝা গেছে হ্যাঁ কি না বলো, বোঝা গেছে। মানে তুমি ধরো একটা গল্প বলি, তুমি ধরো একটা ছেলেকে, মানে তুমি ধরো এক জায়গায় বসে বসে আড্ডা মারছো, একটা ছেলে পাশ দিয়ে বাচ্চা ছেলে কুরকুরে খেতে খেতে যাচ্ছে, এবার তুমি ওকে বললে ভাই ভাই শোন 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 একটা কুরকুরে দে, ও না আমি দেবো, তুমি বলে আরে
আমি জানি তুই সব থেকে ভালো ছেলে, তোর থেকে একটা কুরকুরে চাইলে তুই দিবি না, হতে পারে? তখন ছেলেটা বললো হ্যাঁ ঠিক আছে দাদা তুমি নাও, হ্যাঁ প্রশংসা করেছে নাও, দিল। তারপরে তোমার মনে হচ্ছে হ্যাঁ কুরকুরেটা তো ভালো খেতে, আর একটা নিতে পারলে, তখন তোমার আর ওই অল্প এনার্জি দিলে হবে না বা অল্প তেল মারলে হবে না, তুমি বলে তুই পৃথিবীর সব থেকে ভালো ছেলে, এত কোনো গ্রামের ভালো ছেলে ছিল, এরপর হলো তুই পৃথিবীর সব থেকে ভালো ছেলে, ঠিক আছে? মানে পৃথিবীর সব থেকে ভালো ছেলে, আবার একটা কুরকুরে দিল ওকে, ঠিক আছে? মানে কি হলো, তোমাকে সেকেন্ড যে ইলেকট্রনটা বার করার জন্য ফার্স্ট এর থেকে বেশি এনার্জি দিতে হলো, হলো কি না? দিতে হলো, হলো। এরপরে তুমি যদি প্রপার ওয়েতে লক্ষ্য করো, তুমি ভাবছো হ্যাঁ আর একটা যদি কুরকুরে পাই, তখন তোমাকে আরো বেশি করে তেল মারতে হবে, তখন বলবে আরে তোর যে ভাইটা ছিল ও তো কিছুই নয়, তুই পৃথিবী কেন গোটা মহাবিশ্বের সব থেকে ভালো ছেলে। তখন সে বলে হ্যাঁ দাদা আমাকে তারিফ করেছে, না না দাদা একটা কুরকুরে নাও, ঠিক আছে? তখন সে আর একটা কুরকুরে দেবে, ঠিক আছে? এইভাবে কি যত তুমি আয়োনাইজেশন এনার্জিকে এগোতে থাকবে, তত বেশি বেশি পরিমাণে এনার্জি বা শক্তি তোমাকে খরচ করতে হবে। বোঝা গেছে? প্রপারলি ক্লিয়ার আছে? চলো এরপরে তুমি যদি ঠিক করে দেখো যে আয়োনাইজেশন এনথালপি, আয়োনাইজেশন এনথালপি তোমাদের একটা গ্রুপের কি হয়, একটা গ্রুপের আয়োনাইজেশন এনথালপি উপর থেকে নিচের দিকে কমতে থাকে। কি বলেছে? গ্রুপের ওপর থেকে নিচের দিকে, মানে গ্রুপ ওয়াইজ, কি বলেছে? গ্রুপ ওয়াইজ টপ টু বটম আয়োনাইজেশন এনার্জি কি হতে থাকে? কমে, আয়োনাইজেশন এনার্জি কমে। আর তোমরা যদি পর্যায় বরাবর লেফট টু রাইট যাও, দেন আয়োনাইজেশন এনার্জি বাড়ে। বোঝা গেছে? যে গ্রুপের ওপর থেকে নিচের দিকে যত নামবে আয়োনাইজেশন এনার্জি কমে, বাঁ দিক থেকে ডান দিকে যত যাবে আয়োনাইজেশন এনার্জি বাড়তে থাকে। বোঝা গেল? এরপরে তুমি যদি একটা অর্ডার গ্রুপ 13 এর ক্ষেত্রে লক্ষ্য করো না, প্রত্যেকটার অর্ডার সেম হবে, মানে যেরকম বললাম, মানে কিরকম হবে বলো তো? এরকম একটার ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও, কিন্তু গ্রুপ 13 এর ক্ষেত্রে সেম হয়, ওপর থেকে নিচের দিকে বাড়ছে, মানে বুঝতে পারছো তো? এবার গ্রুপ 13 এর ক্ষেত্রে আলাদা কিরকম হয়, গ্রুপ 13 এর ক্ষেত্রে অর্ডারটা এরকম হয় না, দেখো কি হওয়া উচিত ছিল, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এটা হওয়ার উচিত ছিল গ্রুপ 13 এর ক্ষেত্রে, কিন্তু এই অর্ডারটা হয় না, কিন্তু এই অর্ডারটা হয় না। তাহলে অর্ডারটা হয় কি হয়, দেখো বোরন, তারপর কি বলেছে থ্যালিয়াম, তারপরে হলো গ্যালিয়াম, তারপরে হলো অ্যালুমিনিয়াম, তারপরে হলো ইন্ডিয়াম, এই অর্ডারটা হয়ে থাকে। স্যার আপনার মনে আছে, আমাদের মনে থাকে, চিন্তা কেন করছো, আমি তো আছি। তাহলে অর্ডারটা কিরকম করে মনে রাখবে, দেখো তোমাদের অর্ডারটা মনে রাখার জন্য সুন্দর করে একটা গ্রাফ এঁকে নেবে, গ্রাফ আঁকার পর একটা ডব্লু কে নেবে, নিয়ে তার ডান দিকে একটা জোরে ঘুষি মারো, ঘুষি না মুখটা বেঁকিয়ে দেবে, বেঁকিয়ে দিলেই কি হবে দেখো, বেঁকিয়ে দিলেই এইরকম তৈরি করবে, এরকম একটা ডব্লু তৈরি হবে। এই ডব্লুটা তৈরি হলে এবার ঝটপট ঝটপট বোরনটাকে লিখে নেবে, বোরন, অ্যালুমিনিয়াম, তারপর গ্যালিয়াম, তারপর ইন্ডিয়াম, তারপর থ্যালিয়ামকে লিখে নেবে। লিখে নেওয়ার পর চুপচাপ একটা করে এরকম করে দাগ টানতে থাকবে, চুপচাপ দাগ টানতে থাকবে, তাহলেই দেখবে সব থেকে প্রথমে কে এসছে, বোরন, তারপরে কে এসছে, থ্যালিয়াম, তারপরে এসছে গ্যালিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে ইন্ডিয়াম। দেখো তোমাদের অর্ডার মিলে গেছে, দেখো দেখো তোমাদের অর্ডার মিলে গেছে, কনসেপ্টের সঙ্গে অর্ডার মিলে গেছে, মিলেছে হ্যাঁ কিনা, মিলেছে হ্যাঁ কিনা? তাহলে এইরকম ভাবে মনে রাখবে, তাহলে এইভাবে মনে রাখবে, এটা হলো তোমাদের এসএমএস স্টার। এইরকম ভাবে যদি মনে রাখো, তোমরা আর কোনো দিন এই কনসেপ্টটাকে ভুলবে না, ঠিক আছে? মনে থাকবে, মুখস্থ নয়, বুঝে পড়ো। আমি তোমাকে বলেছিলাম না ইনঅর্গানিকও মুখস্থ নয়, বুঝিয়ে বুঝিয়ে পড়াবো, তো বুঝিয়ে বুঝিয়ে পড়াচ্ছি। চলো এরপরে দেখো আয়োনাইজেশন এনথালপি যেটা আছে, তোমার কি বলেছে, সর্বোচ্চ আয়োনাইজেশন এনার্জি কার ক্ষেত্রে হয়ে থাকে, হিলিয়ামের ক্ষেত্রে। হিলিয়ামের সর্বোচ্চ আয়োনাইজেশন এনার্জি হয়ে থাকে, কারণ হিলিয়াম সব থেকে ছোট আর সব থেকে মোস্ট স্টেবল, তাই জন্য হিলিয়াম থেকে ইলেকট্রন বার করাতে সব থেকে বেশি পরিমাণে এনার্জি দিতে হয়, সেই জন্য হিলিয়াম হলো সব থেকে সর্বোচ্চ আয়োনাইজেশন এনার্জি ধারণ করে থাকে। এরপরে এরপরে আমরা কি বলতে পারি, এরপরে আমরা বলতে পারি সব থেকে কম কার ক্ষেত্রে থাকে, সব থেকে কম বলতে পারো ফ্রান্সিয়াম আর সিজিয়াম, কারণ ফ্রান্সিয়াম রেডিও অ্যাক্টিভ, সিজিয়ামকেও বলা হয়ে থাকে অনেক জায়গায়। এবার তুমি যদি বলো স্যার ফ্রান্সিয়াম বা সিজিয়ামের কম কেন, দেখো ওদের সাইজ বড়, অ্যাট্রাকশন কম, তাহলে অল্প এনার্জি দিলেই বাইরের পক্ষে ইলেকট্রনটা ভেঙে বেরিয়ে যেতে পারবে, সেই জন্য ওদের আয়োনাইজেশন এনার্জিটা কম দেওয়া হয়ে থাকে। বোঝা গেছে হ্যাঁ কি না বলো, বোঝা গেছে হ্যাঁ কি না? চলো এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এগুলো পড়ে নিও। এরপরে আমাদের যেটা আসছে সেটা হলো ইলেকট্রন গেইন এনথালপি। স্যার ইলেকট্রন গেইন এনথালপি মানে কি বোঝাতে চেয়েছেন? ইলেকট্রন গেইন এনথালপি হলো ঠিক আয়োনাইজেশন এনার্জির উল্টো। আয়োনাইজেশন এনার্জিতে তুমি কি করছিলে, বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রনকে বার করছিলে, কিন্তু তোমার ইলেকট্রন গেইন এনথালপি নামটা দেখো, ইলেকট্রন
গেইন, মানে ইলেকট্রন গেইন করতে চাইছে সে। তাহলে ইলেকট্রন গেইন এনথালপিতে তুমি কি দেখতে পাবে, যে সে একটা বাইরের কক্ষপথে একটা ইলেকট্রনের অ্যাডিশন করছে। আর ইলেকট্রনের যখন অ্যাডিশন করতে যাবে তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে কি দিতে হবে, এনার্জি দিতে হবে। ইলেকট্রনকে এনার্জি অ্যাড করার জন্য এনার্জি দিতে হবে ইলেকট্রন অ্যাড করার জন্য। তাহলে ধরো এটা একটা নিউক্লিয়াস, এটা তার বাইরের কক্ষপথ, ঠিক আছে। এই বাইরের কক্ষপথে তুমি কি করতে চাইছো, একটা ইলেকট্রন এই ভেতর থেকে নিয়ে বাইরে থেকে নিয়ে এসে অ্যাড করতে চাইছো। তার জন্য তোমাকে এনার্জি, সরি দাঁড়াও, এনার্জি দিতে হবে, এনার্জি দিতে হবে। আর যে পরিমাণ এনার্জি দিতে হবে তাকে আমরা কি বলছি, ইলেকট্রন গেইন এনথালপি। আর ইলেকট্রন গেইন এনথালপি ঠিক আয়োনাইজেশন এনার্জির অপোজিট হয়ে থাকে। দেখো বলে দিয়েছে গ্যাসীয় অবস্থায় কোনো বিচ্ছিন্ন পরমাণুতে একটা ইলেকট্রন যুক্ত করতে সময় যে এনথালপির পরিবর্তন ঘটে তাকে কি বলা হয়, তাকে বলা হয় ইলেকট্রন গেইন এনথালপি। অর্থাৎ জিনিসটা কিরকম হয়ে থাকে, তাহলে স্যার জিনিসটা ঠিক এই রকম হয়ে থাকে জানেন। দেখুন তাহলে এক্স, ধরো একটা পেরেন্ট অ্যাটম আছে, সেখানে একটা ইলেকট্রন অ্যাড করছো, করে এক্স মাইনাস করতে চাইছো, এইখানে যে ইলেকট্রনটা গেইন হয় ইলেকট্রন গেইন এনথালপি বা ইজি, ঠিক আছে, ডেল্টা ইজি হয়ে থাকে। এর মূলনীতি যদি পড়ো তোমরা কি বলবে, যে স্থায়ী অষ্টক বিন্যাসের কারণে নিষ্ক্রিয় গ্যাসগুলির ডেল্টা ইজিএইচ কি হয়ে থাকে, ধনাত্মক হয়ে থাকে। নিষ্ক্রিয় গ্যাসগুলোর ডেল্টা ইজিএইচ কি হয়ে থাকে, ধনাত্মক হয়ে থাকে। ইম্পর্টেন্ট, হ্যাঁ, তোমাদের এই নোটস বলো বা এই ওয়ান শট যে অল্প টাইমে দিচ্ছি, যে কথা বলছি আমি, প্রত্যেকটা কথা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট থেকে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে, তো একটা পয়েন্টও তোমরা মিস করো না। এরপরে কি বলেছে, একের বেশি ইলেকট্রন গ্রহণে সর্বদা তাপগ্রাহী রিয়াকশন হয়ে থাকে, কি হয়ে থাকে, তাপগ্রাহী, অর্থাৎ এটা ধনাত্মক হয়ে থাকে তীব্র ইলেকট্রন নিষ্কর্ষণে, কি বলেছে, সরি বিকর্ষণের কারণে। এবার কি বলেছে, ইলেকট্রন গেইন এনথালপি কি বলেছে, দেখো স্থায়ী অষ্টক বিন্যাসের কারণে নিষ্ক্রিয় গ্যাসগুলি ডেল্টা ইজি ধনাত্মক হয়ে থাকে। তারপর কি বলেছে, একের বেশি ইলেকট্রন গ্রহণ সর্বদাই ডেল্টা ইজি তীব্র হয়ে থাকে, যেটা আগেরটাই বললাম। এবার সাধারণ প্রবণতা কি বলেছে, দেখো গ্রুপ বরাবর টপ টু বটম, গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে যদি নামা হয় তখন কি হয়ে থাকে, গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে নামলে দেখো ঋণাত্মক মানটা হ্রাস পায়, পর্যায় বরাবর গেলে ঋণাত্মক মানটা বৃদ্ধি পেতে থাকে। তোমরা কি দেখতে পাবে, দেখো তোমরা যত ফ্লুরিনের দিকে যাচ্ছ দেখবে ফ্লুরিনের নেগেটিভিটি সব থেকে বেশি হয়। তার মানে তোমরা কি দেখবে, যত বাম দিক থেকে ডান দিকে যাব পর্যায় বরাবর ঋণাত্মকতা তত বৃদ্ধি পাবে। যত উপর থেকে নিচের দিকে নামি পজিটিভিটি বাড়তে থাকে, ফলে ঋণাত্মকতা হ্রাস পেয়ে থাকে। বোঝা গেছে, বোঝা গেছে, চলো এবার পর্যায় ধর্মের মধ্যে আমাদের ইলেকট্রন গেইন এনথালপিতে 17 নম্বরের যদি ক্রম বলে তাহলে কি লিখবে জানো তো, ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, এই সরি ব্রোমিন, আয়োডিন, এইভাবে। স্যার ফ্লুরিন আর ক্লোরিনটাকে স্যার অপোজিট করলেন কেন, ফ্লুরিন আর ক্লোরিনটাকে অপোজিট করলাম তার একটাই কারণ, এই ক্লোরিনের মধ্যে কি বলেছে, ইলেকট্রন ডেনসিটি, ইলেকট্রন ডেনসিটি, ফ্লুরিনের ইলেকট্রন ইলেকট্রন ডেনসিটি হাই। কেন হাই, কারণ সাইজটা ছোট। আর দেখো সাইজটা ছোট, ঠিক আছে, এর মধ্যে গ্যাঞ্জা 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 হয়ে রয়ে গেছে তো ইলেকট্রন গুলো, তাই জন্য রিপালশন হচ্ছে, ফলে দাদা তোমার কি হয়ে যাচ্ছে, ইলেকট্রন ডেনসিটি, ইলেকট্রন গেইন এনথালপি থেকে পিছিয়ে যাচ্ছে। তারা আর ইলেকট্রন গ্রহণ করতে চাইছে না, বলছে আমরা আর পারছি না, ঠিক আছে, পিছিয়ে যাচ্ছে। আর ক্লোরিনের ক্ষেত্রে সাইজ বড়, ফলে ইলেকট্রন গুলো দূরে দূরে থাকতে পারছে। বোঝা গেল, ইলেকট্রন গুলো দূরে দূরে থাকতে পারছে। তাহলে সব থেকে ইলেকট্রন সর্বোচ্চ ইলেকট্রন গেইন এনথালপি কার, ক্লোরিনের ইলেকট্রন গেইন এনথালপি বেশি। গোটা পিরিয়ডিক টেবিলের মধ্যে ইলেকট্রন গেইন এনথালপি কার বেশি, ক্লোরিনের বেশি। সর্বোচ্চ ঋণাত্মক যদি বলা হয় কে হবে, ফ্লুরিন, সর্বনিম্ন ঋণাত্মক সিজিয়াম বা ফ্রান্সিয়াম, এগুলো, ঠিক আছে। চলো এবার আসছে আমাদের নেক্সট কনসেপ্ট, যেটার নাম হতে চলেছে তড়িৎ ঋণাত্মকতা। কি কনসেপ্ট স্যার, তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতার কনসেপ্টে যদি আমি বলতে থাকি তাহলে আমরা কি বলবো, তড়িৎ ঋণাত্মকতার কনসেপ্টে বলবো, দেখো এখানে একটা কে আছে, ধরো এক্স আছে, এখানে একটা এ আছে, ঠিক আছে। তড়িৎ ঋণাত্মকতা কাদের মধ্যে হয়, সব সময় দুটো আলাদা আলাদা অ্যাটমের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা আমরা ক্যালকুলেট করে থাকি। ধরো তোমরা যদি সাপোজ একটা কাজ করো, যে ডেল্টা এর নেগেটিভিটি বেশি, এর পজিটিভিটি বেশি, তাহলে
নেগেটিভিটি কার বেশি হবে? ধরো এখানে একটা একজোড়া ইলেকট্রন আছে, এই একজোড়া ইলেকট্রনকে একটা অ্যাটম নিজের দিকে টেনে রাখার প্রবণতা বেশি দেখাচ্ছে, যার নেগেটিভিটি বেশি হবে সেই ইলেকট্রন নেগেটিভিটি, মানে ইলেকট্রন নেগেটিভিটি যার বেশি হবে সেই ইলেকট্রনকে জোটটাকে নিজের দিকে তত ভালো করে টেনে ধরে থাকবে। যার ক্ষেত্রে ইলেকট্রন নেগেটিভিটি বেশি হবে সে নিজের দিকে তড়িৎ যে তোমার ইলেকট্রন জোড় আছে সেই ইলেকট্রন জোড়টাকে নিজের দিকে টেনে ধরে থাকবে। তাহলে আমি কি বলতে পারি যে এইটা হলো মোস্ট, সব থেকে নেগেটিভিটি বেশি, এটা হলো পার্সিয়াল পজিটিভিটি বেশি। তাহলে কি বলেছে? সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো পরমাণুর বন্ধন ইলেকট্রনের জোড়কে নিজের দিকে আকর্ষণ করে রাখার যে ক্ষমতা তাকে কি বলা হয়? তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি বলা হয়ে থাকে। মোস্ট ইলেকট্রোনেগেটিভ কে? মোস্ট ইলেকট্রোনেগেটিভ কে? মোস্ট ইলেকট্রোনেগেটিভ হলো ফ্লুরিন, আর লেস ইলেকট্রোনেগেটিভ বলতে পারো সিজিয়াম অর ফ্রান্সিয়াম। সিজিয়াম অর ফ্রান্সিয়াম, এটা মনে রাখবে। সব থেকে বেশি ইলেকট্রন গেইন এনথালপি কার? ক্লোরিনের। সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা কার? ফ্লুরিনের। দুটো কোশ্চেন কিন্তু প্রচুর গুলিয়ে যায়, ইম্পর্টেন্ট এটা কোশ্চেন, তো মাথায় রেখে দিও, ঠিক আছে? চলো, তড়িৎ ঋণাত্মকতা ধর্ম তো বলেই দিলাম। তড়িৎ ঋণাত্মকতা কি হবে দেখো, তড়িৎ ঋণাত্মকতা যদি বলি টপ টু বটম, মানে ওপর থেকে নিচের দিকে যদি নামে তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কি হয়? কমে। আর যদি লেফট টু রাইট যায় এরকম ভাবে দেন ইলেকট্রোনেগেটিভিটি বাড়তে থাকে। মানে বাম দিক থেকে যত ডান দিকে যাব, অর্থাৎ ফ্লুরিনের দিকে যত মুভমেন্ট করব, ফ্লুরিনের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা তত বেশি হয়ে থাকে। আর যত আমরা ওপর থেকে নিচের দিকে আসব তত তোমার তড়িৎ ঋণাত্মকতা কমতে করবে, ঠিক আছে? চলো, সরি। এবার দেখো সর্বোচ্চ মান সমূহকে সর্বোচ্চ মান কার? ফ্লুরিনের। সর্বোচ্চ মান কার? ফ্লুরিনের। সব থেকে কম সিজিয়াম অর ফ্রান্সিয়ামের। বোঝা গেল? সিজিয়াম অর ফ্রান্সিয়ামের, মনে রেখো। এবার দেখো পরবর্তী যে আছে পারমাণবিক আয়তন। স্যার পারমাণবিক আয়তন বলতে স্যার কি বলবো, বাড়া কমা কি বলবো? দেখো পারমাণবিক আয়তন কি? পরমাণুর আয়তন। এবার তোমরা যদি প্রপার ওয়েতে লক্ষ্য করো তাহলে দেখতে হবে আয়তনের ফর্মুলা কি? আয়তন সমান কি? আয়তন সমান হলো কি হলো? আয়তন নয়, পারমাণবিক আয়তন নয়, ঘনত্ব হবে। এটা আয়তন হবে না, ঘনত্ব হবে। ঘনত্ব কি হবে? তোমার ভর বাই আয়তন হবে। ঘনত্ব মানে কি হলো? ভর বাই আয়তন। আয়তন নিয়ে কি করে কি আর স্টাডি করবো? উপর থেকে যত সাইজ বাড়বে আয়তন বাড়বে, আবার কি। কিন্তু ঘনত্ব নিয়ে একটা স্টাডি করা হয়ে থাকে। ঘনত্ব উপর থেকে নিচের দিকে কি হয়ে থাকে? স্যার ঘনত্ব উপর থেকে নিচের দিকে কমতে থাকে। হাট, কমে না কেন স্যার? আয়তন বাড়লে তো ঘনত্ব কমবে না। ওপর থেকে নিচের দিকে আয়তন তো বাড়ছেই, কিন্তু তার তুলনায় ভর আরো বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। তাই জন্য দেখো এর ধরো একটা, এর ধরো সব থেকে বেশি পরিমাণ ডবল হয়ে যাচ্ছে, তাহলে ঘনত্ব কি হচ্ছে? এক প্রকার বাড়ছে। তাহলে টপ টু বটম যখন যাব তখন ডেনসিটি সচরাচর বাড়তে থাকে, ঠিক আছে? টপ টু বটম গেলে ডেনসিটিটা কি হয়ে থাকে? সচরাচর বাড়ে। বোঝা গেল? হ্যাঁ কি না বলো? অ্যাটমিক ভলিউম কি ডেনসিটিটা বাড়তে থাকে। বোঝা গেছে? হ্যাঁ কি না? বোঝা গেছে? হ্যাঁ কি না? চলো, এবার যদি আমাদের পরের কনসেপ্টে আসি, কি হবে? ধাতব ও অধাতব ধর্ম। কি আসছে স্যার? ধাতব ও অধাতব ধর্ম। দেখো ধাতব ধর্ম মানে কি বলেছে? ধাতব ধর্ম মানে হলো ধাতব, যে ধাতুর যে মেটালিক নেচারটা শো করার প্রবণতা। এবার ধাতু কাকে বলা হয়? দেখো ইলেকট্রন বর্জন করার যে প্রবণতা, সেই প্রবণতাকে আমরা বলবো ধাতব ধর্ম। যার ইলেকট্রন বর্জন করার প্রবণতা বেশি সে তার ধাতব ধর্ম সব থেকে বেশি। যার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি সে অধাতব ধর্ম দেখানোর প্রবণতা বেশি। এবার যদি বলো গ্রুপের ওপর থেকে নিচের দিকে যত নামবে তত ধাতব ধর্ম বাড়তে থাকে, এটা আমি শুরুতেই বলে এসেছিলাম। আর গ্রুপের সাম দিক থেকে আর গ্রুপের ওপর থেকে নিচের দিকে যত নামবে অধাতব ধর্ম কি হয়ে থাকে? কমতে থাকে। তারপরে তুমি যদি প্রপারলি লক্ষ্য করো যে পর্যায় বরাবর বাম দিক থেকে যদি ডান দিকে মুভমেন্ট করো তাহলে কি হবে? তোমাদের ধাতব ধর্ম কমে, অধাতব ধর্ম বাড়ে। কিন্তু হ্যাঁ, আর বাম দিক থেকে ডান দিকে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পেতে থাকে। তাহলে এর অর্ডারটা এই ওয়াইজ তোমরা লিখে নিতে পারবে আশা করি। চলো, এরপরে আছে জারণ বিজারণ ক্ষমতা। স্যার জারণ বিজারণ ক্ষমতা মানে কি? ঠিক আছে, দেখো আমি তো এবারে বলে রাখি যে ইলেকট্রন গ্রহণ করলে
কি হয়? বিজারণ। আর ইলেকট্রন ত্যাগ করলে হয় জারণ। বোঝা গেছে? এবার তোমাদের যদি এইটা মনে না রাখে, এটা তোমরা মনে রাখতে পারো, অক্সিডেশন ইজ লস অয়েল অ্যান্ড রিডাকশন ইজ গেইন রিগ। অয়েল অ্যান্ড রিগ, এটা মনে রাখবে, তাহলেই মনে থাকবে অক্সিডেশন ইজ লস অ্যান্ড রিডাকশন ইজ গেইন। বোঝা গেছে? চলো, এরপরে আমরা একটা বলবো জারক অ্যান্ড বিজারক পদার্থ। মানে কি হলো? মানে হলো যে নিজেকে জারিত করে অপরকে বিজারিত করে তাকে আমরা বলবো বিজারক পদার্থ। যে অপরকে জারিত করে নিজে বিজারিত হয় তাকে বলবো আমরা জারক পদার্থ। অর্থাৎ তোমরা এখানে দেখতে পেলে যে 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 কাজটা করছে সেই কাজ অনুযায়ী আমরা তাকে নামকরণ করেছি। মানে হলো যে তোমার জারণ করছে তাকে জারক পদার্থ, যে বিজারণ করছে তাকে বিজারক পদার্থ। মানে এই জিনিসটা কেমন হয় জানো তো? এলআইসির এজেন্টের মতো। এলআইসির এজেন্ট কাকে বলা হয়? যে এলআইসি করায়। তুমি এলআইসি করছো, তুমি কিন্তু এলআইসির এজেন্ট নয়। যে এলআইসি করাচ্ছে সে এলআইসির এজেন্ট। যে রিক্সা চালাচ্ছে সে রিক্সাওয়ালা। যে মুদিখানা দোকানে আছে সে মুদিখানা দোকানদারওয়ালা। যে চপ বিক্রি করছে সে চপওয়ালা। ঠিক তেমনই যে জারণ করছে সে জারণওয়ালা। মানে কি? তার জারক পদার্থ। যে বিজারণ করছে সে বিজারক পদার্থ। বোঝা গেল? মানে কাজ অনুযায়ী নাম হয়। যে নিজে জারিত হয় আর অপরকে বিজারিত করে তাকে বিজারক পদার্থ বলে। আর যে নিজে বিজারিত হয় and অপরকে জারিত করে তাকে জারক পদার্থ বলে। তাকে কি বলা হয়? তাকে জারক পদার্থ বলে। যে নিজে বিজারিত হয় অপরকে জারিত করে তাকে জারক পদার্থ, যে নিজে জারিত হয় অপরকে বিজারিত করে তাকে বিজারক পদার্থ বলে। মানে জাস্ট এটা মনে রাখবে, যে যে কাজটা করছে তাকে সেই কাজটা বলা হয়। যে এলআইসি করছে তাকে এলআইসির এজেন্ট, যে চপ বিক্রি করে তাকে চপওয়ালা, যে রিক্সা চালায় সে রিক্সাওয়ালা, যে ভ্যান চালায় সে ভ্যানওয়ালা, যে জারণ করে সে জারণওয়ালা নয়, জারক ধর্ম, যার জারক কি আছে? জারক পদার্থ। যে বিজারণ করছে তাকে বিজারক পদার্থ বলে। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ কি না বলো? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? যে ফিজিক্স পড়ে তাকে ফিজিক্সওয়ালা বলছে, জানো নিশ্চয়ই। চলো, আমি কেমিস্ট্রি পড়াচ্ছি, কেমিস্ট্রিওয়ালা নয়। চলো ঠিক আছে, চলো এবার দেখো, চলো এবার জারণ বিজারণ ধর্ম যদি দেখো কি বলবে, যে পর্যায় বরাবর বাম দিক থেকে যদি ডান দিকে যাও তাহলে জারণ ধর্মটা বৃদ্ধি পেতে থাকে, বিজারণ ধর্ম হ্রাস পেতে থাকে। কারণ জারণ বিজারণ হলো একটা পর্যায়ক্রমিক বিক্রিয়া। মানে জারণ হলে বিজারণ হতেই হবে, বিজারণ হলে জারণ হতেই হবে। কেউ কখনো আলাদা আলাদা করতে পারে না। কারণ একজন ইলেকট্রন ছাড়লে অপরজন ইলেকট্রন গ্রহণ করবে, একজন ইলেকট্রন গ্রহণ করছে মানে অপরজন ইলেকট্রন ছেড়েছে। অতএব জারণ বিজারণ একটা সাইমেন্টানাস বিক্রিয়া, যেটা একসঙ্গে সব সময় সংঘটিত হয়। তাহলে কি বলেছে? পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে জারণ ক্ষমতা বৃদ্ধি পায়, ওপর বাম দিক থেকে ডান দিকে গেলে বিজারণ ক্ষমতা হ্রাস পায়। ওপর থেকে নিচের দিকে নামলে জারণ ক্ষমতা হ্রাস পায় এবং উপর থেকে নিচের দিকে নামলে বিজারণ ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে। বোঝা গেছে? বোঝা গেছে? বোঝা গেছে? ডিটেলসে প্রপারলি ক্লিয়ার আছে? হ্যাঁ কিনা বলো, তাড়াতাড়ি বলো ক্লিয়ার আছে হ্যাঁ কিনা। চলো, এরপরে আছে কি? গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক যদি দেখো কি বলেছে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি বলে? গলনাঙ্ক কাকে বলে? যে বাইরের কক্ষের ইলেকট্রনের সঙ্গে যে ভেতরের নিউক্লিয়াসটার যে বন্ডিং যত বেশি শক্ত হবে তত বেশি পরিমাণে হিট দিতে হবে, যত বেশি পরিমাণে হিট দিতে হবে তার জারণ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বেশি হবে। যত সাইজ বড় হবে অ্যাট্রাকশন কম হবে, অ্যাট্রাকশন কম হচ্ছে মানে এনার্জি কম দিতে হবে, আর এনার্জি যদি কম দিতে হয় তাহলে তাকে আমরা কি বলবো? তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। এবার যদি প্রপার ওয়েতে তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে যে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্ষেত্রে আমাদের কি হয়ে থাকে দেখো, এক সেকেন্ড। গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্ষেত্রে কি হয়ে থাকে, যে গলনাঙ্কটা যদি আমি করি বা স্ফুটনাঙ্ক একই ব্যাপার। দেখো, যদি লেফট টু রাইট যাই মানে কি? পর্যায় বরাবর লেফট টু রাইট যদি মুভমেন্ট করি আমরা, পর্যায় বরাবর গেলে কি হয়ে থাকবে? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। প্রথমে বাড়ে দেন কমে। এটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দুজনের ক্ষেত্রেই হয়ে থাকে। প্রথমে বাড়ে তারপর কমে যায়, প্রথমে বাড়ে তারপর কমে যায়। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ কি না বলো। চলো, আর ঘনত্বও সেম, প্রথমে কি হলো? বাড়ে তারপর কমে যায়। এরপরে আমাদের যেটা আসছে সেটা হলো অক্সাইড অ্যান্ড
হাইড্রাইডস। স্যার অক্সাইড গুলোকে কটা ভাগে ভাগ করা হচ্ছে? অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমরা বলছি অক্সাইড। হাইড্রোজেন যখন যুক্ত হয় তাকে আমরা বলছি হাইড্রাইড। ঠিক আছে, আবার বলছি ভালো করে নোটসটা পড়বে, প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করবে। ঠিক আছে, দেন কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, দেখবে প্রত্যেকটা হুবহু কনসেপ্ট নোটস থেকে আসবে, যেমন তোমরা আগের চ্যাপ্টার গুলোতেও অলরেডি দেখে রেখেছো। ঠিক আছে, তো এলাকারই না মেরে পড়াশোনা করো। এবার প্রথমে আছে ক্ষারীয় অক্সাইড, মানে বেসিক অক্সাইড, মানে ধাতব অক্সাইড যারা, যেমন কি আছে Na2CaO। ঠিক আছে, NaO2CaO। চলো, আম্লিক অক্সাইড আছে বা অ্যাসিডিক মানে অধাতব অক্সাইড, তারপরে কি বলবো, যেমন CO2SO3, উদাহরণগুলো পড়বে। উভধর্মী অক্সাইড কি আছে? Al2O3, ZnO, PbO, SN2O, তারপর AS2O3। এই যে পোর্শনটা না সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর যে উদাহরণগুলো লিখেছি এই উদাহরণগুলোই পরীক্ষাতে সব থেকে বেশি পরিমাণে আছে। হ্যাঁ, বুক টুকে বলছি কারণ কোয়েশ্চেন আমি পড়েই দেখেছি। ঠিক আছে, চলো এবার নিরপেক্ষ অক্সাইড কাকে বলা হয়? CO, NO, N2O, এরা হলো নিরপেক্ষ অক্সাইড। তো এই দুটো লাস্ট অক্সাইড দুটো তাদের সব থেকে ভালো করে পড়ে রাখবে। নিউট্রাল মানে কি? না আম্লিক না ক্ষারীয়, না আম্লিক না ক্ষারীয়। বোঝা গেল? বোঝা গেল? নিউট্রাল মানে কি? না আম্লিক না ক্ষারীয়। বোঝা গেছে? বোঝা গেছে হ্যাঁ কি না? চলো এরপরে যেগুলো আছে হাইড্রাইডস সমূহ, মানে কি? হাইড্রাইডস নেচার যারা শো করছে। কি বলেছে দেখো, আয়নিক কি বলেছে? আয়নিক হাইড্রাইড কি বলেছে? ক্ষার ধাতু ও ক্ষারীয় মৃত্তিকা ধাতুর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে গঠন করছে। উদাহরণ কি হলো? NaHCaH2 এগুলো। তারপর সমযোজী কি বলেছে? সমযোজী মানে হলো অধাতুর সঙ্গে যুক্ত হয়ে, কারণ সমযোজী বন্ধন কাদের ক্ষেত্রে হয়ে থাকে? অধাতুর ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে অধাতুর সঙ্গে যুক্ত হয়ে যেটা তৈরি করে তাকে সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়, যেমন CH4NH3H2O এক্সেট্রা। তারপরে কি বলেছে? ধাতব হাইড্রাইডস কি বলেছে? যে সন্ধিগত ধাতুর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে গঠিত করছে। সন্ধিগত ধাতু মৌলের সাথে যুক্ত হয়ে যখন গঠন করছে তখন তাকে কি বলছে? ইন্টারস্টিশিয়াল হাইড্রাইডস বা ধাতব হাইড্রাইড। এটা মনে রাখবে। হ্যাঁ, এদেরকে ইন্টারস্টিশিয়াল হাইড্রাইডসও বলা হয়ে থাকে। যেন আবার কোয়েশ্চেনে দিয়ে দিলে ঘাবড়ে স্যার কি বলেছে কি বলেছে, কিচ্ছু বলেনি, আমি তো বলে দিলাম তোমাদের, তো জেনে রেখো। এবার দেখো তাহলে এদের উদাহরণগুলো হবে কি? PDH, TiH2, ZrH2 এক্সেট্রা। ঠিক আছে, এই সমস্তগুলো এক্সাম্পল হবে। এখানে যে এক্সাম্পল গুলো লেখা আছে এই এক্সাম্পল গুলোই আমি সব থেকে বেশি দেখেছি পরীক্ষার কোয়েশ্চেনে ঘুরিয়ে আসে। তোমরা অ্যানালিসিস করলে তোমরাও দেখতে পাবে, তো চিন্তার কোনো ব্যাপার নেই। এই এক্সাম্পল গুলো ভালো করে পড়ে রেখো, মনে রেখো। এরপরে আমাদের আসছে কি? কর্ণ সম্পর্ক। স্যার কর্ণ সম্পর্ক মানে কি হলো? কর্ণ মানে কি? ডায়াগোনাল। আর সম্পর্ক মানে কি? রিলেশনশিপ বা ডায়াগোনাল রিলেশনশিপ বলে, মানে কোনাকুনি তাদের রাসায়নিক ধর্ম ও ভৌত ধর্মের সাদৃশ্য দেখতে পাওয়া যায়। যেমন হলো দেখো, লিথিয়াম, সোডিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন, অ্যালুমিনিয়াম। এবার এদের মধ্যে কেরাম আছে? এই যে লিথিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়ামের যোগ আছে, বোরনের সঙ্গে অ্যালুমিনিয়ামের আছে, তারপরে কি বলেছে? কার্বন, সিলিকন। এখানে বোরনের সঙ্গে সিলিকনের আছে। বোঝা গেল? এইভাবে কোনাকুনি ধর্মের মিল, কোনাকুনি ধর্মের যে মিল আছে তাকে কি বলা হয়ে থাকে? তাকে ডায়াগোনাল রিলেশনশিপ বলা হয়ে থাকে। কোনাকুনি ধর্মের যে মিল তাকে আমরা ডায়াগোনাল রিলেশনশিপ বলে থাকি। বোঝা গেল? হ্যাঁ কি না বলো? বোঝা গেছে হ্যাঁ কি না? চলো এরপরে আমাদের যে লাস্ট পয়েন্ট সেটা আসতে চলেছে পর্যায়বৃত্ততা ধর্মের মধ্যে হাইড্রোজেনের অবস্থান। স্যার হাইড্রোজেনের অবস্থান কি? তোমরা জানো পিরিয়ডিক টেবিলে আমাদের হাইড্রোজেনের অবস্থান নিয়ে সব থেকে বেশি পরিমাণে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, কারণ হাইড্রোজেনকে আমরা গ্রুপ 1 এবং সাথে সাথে গ্রুপ কিসের মধ্যে রাখতে পারি? 17 এর মধ্যে। তোমরা যদি এদের বৈশিষ্ট্যগুলো দেখো, গ্রুপ 1 এর ক্ষেত্রে কি দেখতে পাবে? এরা পজিটিভ +1 যোজ্যতা শো করছে, আবার এরা মেটালের সঙ্গে যুক্ত হলে নেগেটিভ শো করে, তাই এদেরকে গ্রুপ 1 গ্রুপ 17 উভয়ে রাখা হয়। যেমন দেখো বহিস্থ ইলেকট্রন বিন্যাস এটা, আবার এদের মধ্যে একটি হাইড্রাইড গঠন করে, একটি ইলেকট্রন ত্যাগ করে H+ আয়ন গঠন করতে পারে, দ্বিপরমাণুক H2 হিসাবে বিদ্যমান থাকতে পারে, তাই জন্য হ্যালোজেনের মধ্যে রাখবো। যেমন কি আছে? F2, যেমন কি Cl2 এরকম থাকে, সে H2 হিসাবে থাকতে পারে, সেই জন্য রাখা হয়েছে। তারপরে যোজ্যতা 1। এবার অধাতব ধর্ম প্রদর্শন করে, কাদের মতো অধাতব ধর্ম প্রদর্শন করে? তোমার ফ্লুরিনের মতো। যখন অধাতব ধর্ম প্রবর্তন করে তখন এদের যোজ্যতা কত হয়? যোজ্যতা -1 হয়ে থাকে। যোজ্যতা -1 হয়ে থাকে বা ভ্যালেন্সি -1 হয়ে থাকে। বোঝা গেল? এই সমস্ত কারণের জন্য হাইড্রোজেনকে দ্বি মানে দুটো গ্রুপে রাখা হয়ে থাকে বা একে দুষ্টু মৌল বলা হয়ে থাকে। কি বলা হয়? দুষ্টু মৌল বলা হয়।
কি বলা হয়, দুষ্টু মৌল বলা হয়ে থাকে। এবার যদি তোমরা প্রপার ওয়েতে লক্ষ্য করো, তোমরা কি দেখতে পাবে যে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান কি বলেছে, গ্রুপ 18 পর্যায়ে যে নিষ্ক্রিয় গ্যাসগুলো কি বলছে, গ্রুপ 18 পর্যায় সারণীর চরম ডান দিকে অবস্থান করে। যোজ্যতাপূর্ণ কি থাকে, যে হিলিয়ামের ক্ষেত্রে 1s2 ইলেকট্রনিক কনফিগারেশন থাকে, তাও এস ব্লকের হওয়ার সত্ত্বেও এরা নিষ্ক্রিয় গ্যাস হিসাবে পি ব্লকে প্রেজেন্ট থাকে। তারপর অন্যান্য ক্ষেত্রে কি দেখতে পাও, NH2 NP6 দেখতে পাও। এই পোরশন থেকে একটা কোয়েশ্চেন আছে, হ্যাঁ, যে কোন এমন একটা এলিমেন্ট যেটা পি ব্লকে থাকে কিন্তু পি ব্লকের ইলেকট্রনিক কনফিগারেশন ধারণ করে থাকে না, তাহলে কি হবে, হিলিয়াম। চলো এবার কি বলেছে, এক পরমাণু এবং রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়ে থাকে এরা 100 বার। কারণ কি, এরা কি হয়ে থাকে, স্টেবল হয়ে থাকে। এরা কি হয়ে থাকে, স্টেবল, ইলেকট্রন দেবেও না, দেয়ও না, আর নেয়ও না। ইলেকট্রন দেয়ও না আর নেয়ও না, ঠিক আছে। সেই জন্য আমরা এদেরকে কি বলে থাকি, এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়ে থাকে। আর উচ্চ আয়নীকরণ শক্তি থাকায় সহজে এরা কি করে, বিক্রিয়া করে না। উচ্চ আয়নীকরণ শক্তি মানে কি হলো, আয়োনাইজেশন এনার্জি। তোমাদের বলে দিয়েছি এদের আয়োনাইজেশন এনার্জি ভেরি ভেরি হাই হয়ে থাকে। কারণ আয়োনাইজেশন এনার্জি মানে কি, বাইরের কক্ষ থেকে ইলেকট্রন বার করার প্রবণতা। কিন্তু এই সমস্ত এলিমেন্ট গুলোর ক্ষেত্রে তোমরা কি দেখতে পাও, যে এদের ক্ষেত্রে আমরা বাইরে থেকে ইলেকট্রনকে বার করতে পারি না, বাইরের কক্ষ থেকে ইলেকট্রনকে বার করতে পারি না। তাই আমরা এদেরকে কি বলি, তাই আমরা এদেরকে বলে থাকি আয়োনাইজেশন এনথালপি। এদেরকে আমরা বলে থাকি আয়োনাইজেশন এনথালপি। এদের খুব হাই হয়ে থাকে, বার করতে পারি না, কারণ এরা স্টেবল হয়ে থাকে। ঠিক আছে, বোঝা গেল। চলো এই পোরশন পর্যন্ত আমাদের পুরো পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটার রিভিশন কমপ্লিট। ঠিক আছে, তো এই নোটসটা পাওয়ার জন্য এই চ্যানেলটিকে ফলো করে নাও। ঠিক আছে, ডেসক্রিপশনে লিংক আছে, জয়েন করে যাও। আর ডাউট থাকলে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে ফলো করো, জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, ইনস্টাগ্রামে ফলো করো, ডাউট যদি থেকে থাকে জিজ্ঞাসা করতে পারো। তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই জয়েন করে নিও, হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই জয়েন করে নিও। বোঝা গেল, বোঝা গেল, হ্যাঁ কিনা বলো, বোঝা গেছে, হ্যাঁ কিনা। চলো তাহলে থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা এই চ্যাপ্টারটাকেও ফুললি মজা, গল্প, কনসেপ্টের সঙ্গে প্রপার ভাবে শেষ করলাম। আশা করি এই ভিডিওটা দেখে এবং নোটসটা পড়ার পর তোমাদের কোনো রকম কোয়েশ্চেন করতে আর অসুবিধা হবে না। তাহলে এই ভিডিওটা কি মন দিয়ে পড়ো এবং তোমরা নিজেদের মধ্যে এই ভিডিওটিকে অ্যাপ্লাই করে পরীক্ষায় 35-এ 35 পাও। কারণ আমাদেরকে মনে রাখতে হবে এই লক্ষ্য সিরিজের একটাই লক্ষ্য, এন্ড অফ দ্য সিজন বা পরীক্ষার সময় 35-এ 35 স্কোর করা। আশা করি তোমরা এটা রাখবে এবং যারা যারা পূরণ করবে তারা আমাকে জানিও যে হ্যাঁ স্যার আমরা 35-এ 35 পেলাম বা 30 প্লাস পেলাম, যাই পাও সেটাই আমাকে বলবে, ভালো লাগবে। তো আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটা চ্যাপ্টারের সঙ্গে, নতুন কোনো টপিকে, কনসেপ্টের সঙ্গে। বাই বাই, টাটা।